যাক, তো আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, মানে আমাদের যে মেন টপিক সেটা হচ্ছে মিসলেনিয়াস, ঠিক আছে। মিসলেনিয়াস মেন্সের জেনারেল স্টাডিজ পেপারটা, এই পেপারটা মানে খুব টাফও নয়। অ্যাকচুয়ালি আমরা কোনোদিনও করিনি, তো সেই জন্য আমাদের মনে হচ্ছে টাফ। যেমন যারা হয়তো বাংলা ইংরেজি প্রথমে প্র্যাকটিস করতে না, বা বাংলা ইংরেজি যে ডেসক্রিপটিভ সেটা নিয়ে ভাবতে না, তাদের কাছে এই বাংলা ইংরেজি বিষয়টা খুব টাফ মনে হচ্ছিল। কিন্তু এখন দেখবে যারা যারা প্র্যাকটিস করছো, বিশেষ করে মানে আমার কাছে যেমন এখানে মালবিকা রয়েছে, মালবিকা অনেকদিন থেকে প্র্যাকটিস করে। তো মালবিকা সত্যি মানে মনে হয় দেখে তার মধ্যে তার হাতের লেখা বা তার লেখা দেখে মনে হয় যে না, কনফিডেন্ট সে যথেষ্ট। তো ঠিক এখানেও সেই জিনিসটা হয়ে যাবে আশা করছি। কেমন? তো মানে অ্যাকচুয়ালি কি হবে, আমাদের যে অ্যাপ্রোচটা থাকবে এখানে ডেসক্রিপটিভ ব্যাচের, এখানে একটু এবার আলোটা ঠিকঠাক আছে আশা করছি। তো আমাদের যে ডেসক্রিপটিভ ব্যাচের যে অ্যাপ্রোচটা থাকবে সেটা হবে যে নর্মালি যেমন আমরা কি করি, যে নোটসের উপর নির্ভরশীল থাকি, তাই না? কিন্তু আমরা কি করব, আমরা কোন একটা পার্টিকুলার মানে কেমন প্রশ্ন হয়, কিভাবে সেই প্রশ্নগুলো ট্যাকেল করব, বা পার্টিকুলার অ্যাসপেক্টে মানে ওরা যে ধরনের প্রশ্ন দেয় সেই সমস্ত প্রশ্নের জন্য আমরা মানে কেমন ভাবে তৈরি হব, ঠিক আছে। এবং যাই প্রশ্ন দিক না কেন, আমরা সেই প্রশ্নগুলো উত্তর যাতে করে আসতে পারি, আমাদের অ্যাপ্রোচ হবে এটা। তার মানে কি, তার মানে আমরা বেশি বেশি শিখবো। ক্লিয়ার? এবার এই শিক্ষাটা কেমন হবে, এই শিক্ষাটা এরকম নয় যে আমাদের আমাদের যে একটা ক্লাস হলো এবং এই একটা ক্লাসের মধ্যে সীমাবদ্ধতা থাকলো, সেটা কিন্তু নয়। আমরা লেখাও দেব, এবং সেই লেখাটা প্রত্যেককে মানে প্রত্যেককেই সেই লেখার মানে যে মানে যে টাস্কটা থাকবে, হোম টাস্ক থাকবে, সেটাকে লিখতে হবে, এবং লিখে আমি তারপরে সেটাকে চেকিং করে দেবো। কেমন? তো এবং রেগুলার আপডেট থাকতে হবে, এবং পত্রিকার যে আহ, মানে বিজনেস যে পার্টটা রয়েছে, বা ইন্টারন্যাশনাল যে পার্টটা রয়েছে, ওয়ার্ল্ডের পার্টটা রয়েছে, এবং নর্মালি আমি যদি বলি সম্পাদকীয় পেজটা রয়েছে, সেই এই কয়েকটা পেজ খুব ভালো করে পড়তে হবে। এবং কিছু কিছু জিনিস থাকবে যেগুলো ডে টু ডে আমাদের, যেমন ধরলাম যে এই যে কুম্ভ মেলা হলো, তাই না? তো এই যে কুম্ভ মেলাতে সেই আহ, যে ইউপি গভর্নমেন্ট কিন্তু অনেক রেভিনিউ জেনারেট করেছে, তাই না? কারণ সেখানে বিভিন্ন রাজ্য থেকে মানুষ গেছে, বিভিন্ন মানুষ সেখানে গিয়ে অর্থনীতিতে কন্ট্রিবিউট করেছে। এই ধরনের জিনিসগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ধরো যে এ হচ্ছে এই যে ধরো গঙ্গাসাগর মেলা হয়, তাই না? তো সেখানে অনেক পুণ্যার্থী আসে। এতে কি হয়, যে সেই জায়গার ইকোনমি বুস্ট করে। তো অ্যাকচুয়ালি আমাদের যে প্রশ্নগুলো থাকে মিসলেনিয়াস মেন্সে, বেসিক্যালি আমি যদি বলি তাহলে বড় প্রশ্ন যেগুলো যেগুলো সবার মধ্যে ভীতি জন্মেছে, সেই বড় প্রশ্নগুলো নিয়ে, সেই বড় প্রশ্নের ক্ষেত্রে কি হচ্ছে, যে ওরা প্রশ্নগুলো দেয় যে ভারতের মানে কোন একটা পার্টিকুলার ইন্টারন্যাশনাল ঘটনা ঘটছে, সেই ঘটনা ইন্টারন্যাশনাল হোক বা আমাদের দেশীয় হোক, ন্যাশনাল ঘটনা হোক, সেই ঘটনাগুলো আমাদের যে ভারতবর্ষ, তার অর্থনীতিকে, বা আমাদের বাংলা তার অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করবে। একটা উদাহরণ দিই, যেমন ধরো ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, হাসিনা সরকারের পতনের পর একটা মানে অন্য রকমের মানে ভারতের সাথে সম্পর্ক তৈরি হয়েছে, তাই না? মার্কাটের একটা সম্পর্ক। এবারে দেখো, ডিপ্লোম্যাটিক একটা সম্পর্ক রয়েছে, সেটার কিন্তু খুবই বড় যে অবনতি হয়েছে তা নয়। কিন্তু আমরা ফেসবুকে কি করছি, ফেসবুক হোয়াটসঅ্যাপে আমরা একটা যুদ্ধ বানিয়ে রেখেছি, যুদ্ধ করে রেখেছি। তো অ্যাকচুয়ালি যে প্রশ্নটা দেবে, যে এই যে ভারত আর বাংলাদেশের যে একটা কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে, বা হয়তো বলবে যে ভারত মানে বাংলাদেশে যে নতুন সরকার ইউনুস ইউনুস মোহাম্মদ ইউনুসের যে সরকার এসেছে, এর ফলে মানে ভারতের অর্থনীতিতে কি প্রভাব পড়েছে, এই ধরনের প্রশ্ন দেবে। বা হয়তো প্রশ্ন দেবে যে
শ্রীলঙ্কার যে নতুন সরকার, সেই সরকার অনেকটাই চায়না ঘেঁষা। তো এই যে নতুন সরকার হলো, এর ফলে ভারত আর বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক যে একটা চুক্তি ছিল, বা ভারত যে একটা হেল্প করত, বা ভারতের অর্থনীতিতে কি প্রভাব পড়বে, এটা একটা দিতে পারে। বা এই রকম দিতে পারে যে কেপি ওলি বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী, তিনি তো সব সময় চায়নার ঝুলিতে বসে থাকেন। তো এই যে ভারত আর নেপালের যে সম্পর্ক, এর ফলে ভারতের অর্থনীতিতে কি প্রভাব পড়বে। ঠিক তেমনই কিছুদিন আগে তোমরা জানবে যে মোহাম্মদ মইজু, তাই না, তিনি কি কোথাকার, মালদ্বীপ, মালদ্বীপের প্রেসিডেন্ট, ভারতের বিরুদ্ধে উল্টোপাল্টা সব পদক্ষেপ নিচ্ছিল, ভাবছিল একদম অনেক কিছু করে নেব। এর ফলে তো তাদের একটা, মানে ভারতের সাথে মালদ্বীপের একটা কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে। এবার ভারত একটা ক্যাম্পেইন চালালো কি, যে লাক্ষাদ্বীপকে মানে মালদ্বীপের সাথে লাক্ষাদ্বীপকে রিপ্লেস করবে। তো এই ধরনের যে একটা মানে সম্পর্কের অবনতি ঘটলো, এর ফলে ভারতের অর্থনীতিতে কি প্রভাব বিস্তার হলো, মানে কি পড়লো, এই ধরনের ওরা প্রশ্ন করতে পারে। তারপরে রিসেন্ট, আমি গত বছরে যদি প্রশ্ন দেখি, গত মানে লাস্ট বার যে পরীক্ষা হয়েছিল সেখানে যদি প্রশ্ন দেখি, তখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন। আবার 5 বছর পর পরীক্ষা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প আবার মানে আবার প্রেসিডেন্ট, তাই না। তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে H1B ভিসা দিবে না, H1B ভিসা দেবে না, বেশি কাট করেছিল। এর ফলে ভারতীয়দের ওপর প্রচুর প্রভাব পড়েছিল। তো তারা প্রশ্ন দিয়েছিল যে এই যে H1B ভিসা, ডোনাল্ড ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছে, মানে প্রথমত H1B ভিসাটা কি, তারপরে ওরা বলেছিল যে ডোনাল্ড ট্রাম্পের এই যে পদক্ষেপ, এর ফলে ভারতের অর্থনীতিতে কি প্রভাব পড়বে। তাহলে এই ধরনের প্রশ্নগুলো ওরা পিক করে। তারপর রোহিঙ্গা ইস্যু নিয়ে দিয়েছিল, রোহিঙ্গাদের যে সেই সময়ে একটা নিপীড়ন চলছিল রোহিঙ্গাদের উপরে মায়ানমারে, এর ফলে কি প্রভাব বিস্তার করেছিল, প্রভাব পড়েছিল। বা বর্তমানে বাংলাদেশে হিন্দুদের মানে হিন্দুদের উপরে বা মাইনরিটিদের উপরে যে একটা আক্রমণ হয়েছে, এর ফলে ভারতের মানে ভারতের মানে ভারতীয় হিসেবে আমরা কি ভাবছি, বা এর ফলে মানে বেঙ্গল বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে উপরে কি চাপ আসতে পারে বা প্রভাব পড়তে পারে, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে এরকম ধরনের। তাহলে জেনারেল স্টাডিজ মেনলি কি করে ওরা, জেনারেল স্টাডিজ মানে কি, ইতিহাস ভূগোল বাংলা সমস্ত কিছুই পড়ে, কিন্তু আমাদের যে সমস্ত প্রশ্নগুলো দেয় ওরা নর্মালি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেয়, আর ইন্টারন্যাশনাল রিলেশনশিপ থেকে দেয়, এবং সেই সমস্ত প্রশ্নগুলো পিক করে যেগুলো আমাদের অর্থনৈতিকভাবে প্রভাব বিস্তার করে। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ সঙ্গীতা। হ্যাঁ স্যার, না স্যার, বলছি কি যে নিচে যে সমস্ত প্রশ্নগুলো দেয় সেক্ষেত্রে ওই যে বাংলা অথবা ইংলিশে লিখতে বলা হয়, সেক্ষেত্রে যদি ওই বাংলায় লেখা হয় তাহলে কি ইংলিশের থেকে মানে কম নাম্বার পাওয়া যায়, এরকম কিছু ব্যাপার আছে? তার আগে আমি একটা তোমাকে প্রশ্ন করছি, যে তুমি একটা জিনিস বলো তো, যে তুমি বাংলাতে বেশি ভালো লিখতে পারবে, মানে ধরো একটা প্রশ্ন দিলাম, যে তোমাকে প্রশ্ন দিলাম যে তোমার সম্পর্কে কিছু বলো, হ্যাঁ, তো তুমি বাংলাতে বেশি লিখতে পারবে, মানে বেশি ভালো লিখতে পারবে, না ইংরেজিতে বেশি ভালো লিখতে পারবে? স্যার বাংলাতে। বাংলাতে লিখতে পারবে। তাহলে তুমি যদি এবার ইংরেজিতে ট্রাই করো, তাহলে ধরলাম বাংলাতে তুমি যেটা লিখলে, সেখানে মানে সেখানে অ্যাকচুয়ালি কি হয় যে সেখানে বলা আছে তুমি বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতে লিখতে পারো, কিন্তু প্রশ্নটা ইংরেজিতে হবে, কেমন। এবারে তোমাকে যে প্রশ্নটা করা হলো, সেই প্রশ্নটা যদি তুমি ঠিকঠাক উপস্থাপন করতেই না পারো, তাহলে ইংরেজিতে লিখে লাভটা কি। অ্যাকচুয়ালি পরীক্ষক কি দেখে, পরীক্ষক দেখেন যে যে প্রশ্নটা করা হয়েছে সেটা আদৌ তুমি উপস্থাপন করতে পারছো কিনা। বোঝা গেল? এবারে এটা তুমি অনেকের কাছ থেকে শুনেছি যে বাংলার থেকে যারা বেশি ইংলিশে লেখে নাকি ইংলিশে লেখার দরুন তাদের নাম্বারটা বেশি দেয়, সেই না জন্য জিজ্ঞাসা করলাম। না অ্যাকচুয়ালি তা নয়, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যারা ইংরেজিতে লেখে, তো মানে ইংরেজিতে লেখার মানে ব্যাপারটা হচ্ছে যে ইংরেজিতে না সময় কম লাগে লিখতে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে
ইংরেজিতে লেখার মতো অনেক ব্যাপার থাকে, ঠিক আছে? আর বাংলার ক্ষেত্রে কি হয়, যে বাংলা তুমি যদি বাংলাতে লিখতে যাও, তো তাহলে মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে তোমাকে তোমার যে মানে প্রশ্নটা তার সঠিক উত্তরটা লিখতে হবে। তুমি বাংলাতে লিখছো না ইংরেজিতে লিখছো অতটা ম্যাটার করে না। সৌভিক কিছু বলছো? বলছি স্যার, যদি কোনো কারণে টপিকটা কমন না পড়ে সেক্ষেত্রেও ওই মুহূর্তে মানে মানে ডিসঅ্যাপয়েন্টেড না হয়ে যদি লিখে আসতে পারি, সেরকম স্ট্র্যাটেজি একটু বলে দেবেন। হয়তো বা টপিক কমন নাও পড়ে যেতে পারে, সেক্ষেত্রে কি করবো পরীক্ষার নার্ভ ধরে রেখে? আচ্ছা আচ্ছা, বেশ। তো এবারে আমি এই জায়গাতে বলি, এই যে তুমি যে প্রশ্নটা করলে এই প্রশ্নেরই উত্তর আবার আমি বলি যে ধরো তুমি তুমি এই যে সঙ্গীতা যেমন বাংলাতে বললো খুব ভালো লিখতে পারে, কিন্তু ওর মনে হলো যে যদি ইংরেজিতে লিখি তাহলে নম্বরটা বাড়বে। অ্যাকচুয়ালি কি, তুমি এই যে ভাবো যে কোন একটা প্রশ্ন এলো এরকম ধরনের যেখানে আহ, বাংলা মানে যেখানে তুমি কি করলে যে কমন পড়লো না টপিকটা, কিন্তু তুমি যদি তোমার মাতৃভাষা বা যে ভাষাতে বেশি সাবলীল তুমি সেই ভাষাতে যদি লিখতে যাও, তাহলে লেখার মতো অনেক কিছু থাকবে। তুমি কি পয়েন্ট পাবে, তুমি মনের ভাবটা প্রকাশ করতে পারবে যেহেতু সময়টা লিমিটেড থাকে। আর যদি তুমি ইংরেজিতে লিখতে যাও, ইংরেজির ব্যাপারটা হয়ে যাবে কি, তোমার যে যেটা মুখস্থ আছে জানা আছে সেই টপিকটা, সেই টপিক সম্পর্কে মানে ততটাই লিখতে পারবে যতটা তোমার মানে ব্রেনে আছে, মানে ব্রেনে বলতে ইন দা সেন্স মানে মুখস্থ করা আছে। এর বাইরে কিন্তু তুমি লিখতে পারবে না। এবারে বোঝা গেল সঙ্গীতা, তোমার উত্তরটা পেয়ে গেছো আশা করছি। এবার সৌভিকের প্রশ্ন হচ্ছে যে যে স্যার মানে কোন একটা টপিক এলো এরকম যেখানে আমি মানে অজানা পড়ে গেল, তো সেখানে পরীক্ষার মানে যে একটা ফ্লো থাকে সেই ফ্লোটা বজায় রেখেই আমি কি করে লিখবো। দেখো এরকম তো একটা দুটো প্রশ্ন থাকবেই, ঠিক আছে, একটা দুটো প্রশ্ন এরকম থাকবে যেটা তোমার মনে হবে যে না বাকিগুলোর তুলনায় তুমি কমন পাচ্ছ না বা তোমার জানা নেই। সেক্ষেত্রে কি করবে দেখো, অ্যাকচুয়ালি আমরা আমাদের যে স্ট্র্যাটেজিটা থাকবে কেমন, যে আমরা প্রথমে হচ্ছে লিখতে শিখিয়ে দেব কিভাবে লিখতে হবে কোন একটা পার্টিকুলার টপিকে। তারপরে যেটা হবে যে আহ এমন ভাবে আলোচনা হবে কনস্ট্রাকটিভ, আমাদের আমাদের প্রত্যেকটা বিষয়ে সকলকে মানে এমন ভাবে আলোচনা করে পড়ানো হবে যেখানে যেখানে তুমি অটোমেটিক যাই টপিক আসুক না কেন তুমি একটা ফ্লো ধরে লিখতে পারবে। ক্লিয়ার? এবারে আননোন টপিক মানে আমি তো চেষ্টা করবো 360 ডিগ্রি কভার করার। এবারে যদি এরকম কোন একটা টপিক আছে যে না মানে মানে পারছো না, তার মানে কি কেউই পারবে না ধরে রাখো। ক্লিয়ার? এবারে ধরো এরকম দিল যে উম নাসা এবছর মহাকাশে আহ সুনিতা উইলিয়ামসকে পাঠিয়েছিল, তো সেখানকার তারা কিভাবে সেই জিনিসটাকে ট্যাকেল করলো বা কন্ট্রোল করলো সেটা তুমি নিজের ভাষায় লেখো। এটা তো সম্ভব নয়, কারণ এই ধরনের প্রশ্ন যদি দেয় ওরা, তাহলে আমরা কি করে লিখবো, খুব বেশি হলে নাসা সম্পর্কে একটুখানি লিখতে পারবো, তাই না? বোঝা গেছে সৌভিক? হ্যাঁ, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। হ্যাঁ। রিম্পা কিছু বলবে? হ্যাঁ স্যার। স্যার বলছি ধরুন এটা জিএস পেপারটা আমি বাংলায় লিখলাম, ঠিক আছে? হুম। তো তার সাথে তো ম্যাথটাও রয়েছে 50 মার্কস, তাহলে ম্যাথটাও কি বাংলাতেই লিখতে হবে না ম্যাথটা আমি ইংলিশেও করতে পারি? হ্যাঁ, ম্যাথ দেখো তুমি যখন বাংলাতে লিখছো তো তাহলে তুমি বাংলাতেই লিখবে চেষ্টা করে, মানে প্রত্যেকটা বাংলাতে লিখবে, আচ্ছা। ঠিক আছে? এবারে সবার হুম। মানে এবারে এবারে নর্মালি কি হয় যে তুমি দেখবে সবার প্রশ্ন যেটা থাকে, আমি এখানে হয়তো অনেকের প্রশ্ন আছে স্যার অ্যাব্রিভিয়েশন গুলো কি করব, আমি তো বাংলাতে লিখছি কিন্তু অ্যাব্রিভিয়েশন যে থাকবে সেটা কি করব, তাই না? সকলে তো ভাবতে পারে। তো অ্যাব্রিভিয়েশন গুলো কি করবে তোমরা, ওই অ্যাব্রিভিয়েশন গুলো যেমন ধরি আমি বলি যে যেহেতু ওটা ইংরেজি শব্দ মানে তুমি ধরো বাংলাতে পুরো লিখছো লেখাটা, কিন্তু অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে ধরো আছে WHO, ঠিক আছে? সেখানে তুমি কি লিখবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেমন ভাবে থাকে। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম যে টার্ম গুলো যে অ্যাব্রিভিয়েশন গুলো দেবে সেগুলো কিন্তু মানে ইংরেজিরই শর্ট ফর্ম, মানে ইংরেজিরই শর্ট ফর্ম, তাই না, একটা ইংরেজি লেখার। তাহলে আমি কি করব, প্রথমে ইংরেজিতে লিখবো ওয়ার্ল্ড, WORLD, এইভাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে লিখবো। তারপরে আমি নিচে এইরকম ভাবে লিখবো, এইরকম লিখবো না ও অন্তস্থ অয় আকার লয়ে ডয়ে রেপ, এইভাবে লিখবো না ওয়ার্ল্ড। ক্লিয়ার? নিচে আমি কি লিখবো, যদি তার কোনো মানে থাকে, তার কোনো মানে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে কি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা,
তাহলে আমি সেটা লিখে দেবো। বা হয়তো ইউনাইটেড নেশনস রয়েছে, সেখানে তুমি কি লিখবে, UNITED, এইভাবে ইউনাইটেড নেশনস তুমি লিখবে। এবার নিচে যেহেতু তুমি বাংলাতে লিখছো, তোমার যদি জানা থাকে যে ইউনাইটেড নেশনস এর বাংলা হচ্ছে জাতিসংঘ, তাহলে তুমি নিচে বাংলাতে জাতিসংঘ লিখে দিলে। ক্লিয়ার? মানে ওটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে? হ্যাঁ, ব্র্যাকেটের মধ্যে তুমি লিখে দিতে হবে, তোমার যদি জানা থাকে তাহলে। না জানা থাকলে তো অসুবিধা নেই। এবার এটা একদম দ্বিধায় থাকবে না যে আমি ইংরেজিতে লিখবো তো হয়তো মানে বাংলাতে হয়তো বানান করে করে লিখবো, নম্বর কেটে নেবে, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ সঙ্গীতা। না, আমি বলছি স্যার, ধরুন আমি এই পেপারটা জিএসটা বাংলায় লিখলাম, তাহলে কি এটা কি মানে ম্যান্ডেটরি যে ম্যাথটাও বাংলায় লিখতে হবে, না ম্যাথটা ইংলিশে করতে না, পারি? আলাদা আলাদা পার্ট গুলো তুমি আলাদা আলাদা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। মানে জিএস যদি বাংলা লিখি তাহলে জিএস পুরোটা বাংলা হবে, ম্যাথ যদি বাংলা লিখি তাহলে ম্যাথ পুরোটা বাংলা লিখবো, মানে একটা পার্টকে একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, তাই তো? হ্যাঁ, এইভাবেই তো হয় আর কি। নর্মালি তুমি নর্মালি তো একটা ভাষাতে লিখবে, তাই না? আর এতে দেখো, তুমি যদি বাংলা, তুমি নর্মালি ভাবো তোমার একটা খাতা রয়েছে যেখানে বাংলা মানে এই জিএস পেপারে আর ম্যাথ আছে, জিএস আর ম্যাথ। তুমি কি করলে, ধরো একটা বাংলাতে লিখলে একটা ইংরেজিতে লিখলে, তোমার কি মনে হয়, তোমার মনে হবে যে তোমার দেখতে ভালো লাগছে বা নম্বর, যদিও সেই খাতাটা মানে দুজন টিচার দেখবেন, আলাদা আলাদা টিচার, তোমার আলাদা খাতা, ঠিক আছে? আচ্ছা, মানে জিএসটা তো গ্রুপ এ তে রয়েছে, আর এটা হ্যাঁ, গ্রুপ বি তে ম্যাথটা রয়েছে। যেমন জিএস এর আগেও লেখা আছে যে আমরা মানে অ্যান্সার মে বি গিভেন ইন ইংলিশ অর বেঙ্গলি, বেঙ্গলি, বাট অল দ্য অ্যান্সার মাস্ট বি ইন ওয়ান অ্যান্ড দ্য সেম ল্যাঙ্গুয়েজ। সেম তাহলে ল্যাঙ্গুয়েজ। গ্রুপ এ তেও এটা ফার্স্টে লেখা আছে, গ্রুপ বি তেও এটা ফার্স্টে লেখা আছে। তার হ্যাঁ, মানে আমি এটাই জানতে চাইছিলাম যে তাহলে কি আমি ধরুন আমি যেমন এই লেখাগুলো বাংলাতে লিখতে বেশি কমফোর্ট, এবার ধরুন ম্যাথস এর ক্ষেত্রে যদি মনে হয় যে না আমার ইংলিশে কমফোর্ট হচ্ছে, তাহলে কি আমি ইংলিশে ম্যাথসটা লিখলে হবে না, সেটাই বলছিলাম আর কি। দেখো এটাতে তো মানে আহ, আমার যেটা মনে হয়, ঠিক যেমন আছে, আমার নিজের ক্ষেত্রে যেমন ম্যাথ অনার্স করেছি ধরুন, হ্যাঁ এবার হ্যাঁ। আমার এই অনেকদিন ধরে এই ম্যাথটা ইংলিশে লিখে অভ্যস্ত হয়ে আছি, বাংলাতে ম্যাথসটা হয় না। সেটা আমি জিজ্ঞেস, তাহলে আমাকে সেরকম ভাবে প্র্যাকটিস করতে হবে তো বাড়িতে, কারণ হ্যাঁ, এখানে তো ডেসক্রিপটিভ আছে যেহেতু। একদমই তাই, ডেসক্রিপটিভ আছে তো। আমার যেটা, যেহেতু ওটা জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, তাই না? উপরে দেখবে লিখেছে জেনারেল হ্যাঁ, স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, ওটা হচ্ছে একটা সাবজেক্ট, ঠিক আছে? ওটা 150 নম্বর একটা সাবজেক্ট। তাহলে 150 নম্বরটা পুরোটাই পড়ে যাচ্ছে একটা সাবজেক্টের মধ্যে। এবার ওই সাবজেক্টের মধ্যে দুটো পার্ট, একটা যে গ্রুপ এ আর গ্রুপ বি, ঠিক আছে? তো হ্যাঁ স্যার। হ্যাঁ, সেখানে এবার কি বলতো যে লিখলে একটা ভাষাতেই লিখতে হবে, আচ্ছা, ঠিক আছে? তাহলে আমরা প্রথম থেকে মানে প্র্যাকটিসটা ওইভাবেই করব, তাই না? এবার তুমি বলো তো, এবার ধরো আচ্ছা। এবার হয়তো আমি বললাম যে না তুমি দুই রকম ভাবে, বা তুমি হয়তো নিজের মতো করে বুদ্ধি ফলালে যে না দুই রকম ভাবে লিখলেই হলো। এবার ওরা তো যুক্তি ফলাতেই পারে যে না, আমি যেভাবে বললাম যে না জেনারেল স্টাডিজ এন্ড অ্যারিথমেটিক দুটো গ্রুপ বি করে লেখা আছে, এবং বলা আছে যে তোমরা আলাদা করে পার্টে মানে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, উপরে লেখাই আছে। তাহলে ওরা যদি মনে করে নম্বর দেবো না, তাহলে তো কেটে নেবে, তাহলে আমরা রিস্ক নিতেই যাব না, তাই না? ক্লিয়ার রিম্পা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। একদম তার একদম মানে আমাকে ম্যাথসটা বাংলাতে বাড়িতে প্র্যাকটিস করে নিতে হবে হ্যাঁ, একটুখানি প্র্যাকটিস। ভালোভাবে। কারণ হ্যাঁ, খুব একটা আশা করছি হ্যাঁ, খুব হ্যাঁ, একটা, ঠিক আছে। কারণ আমরা তো না মানে না, আমাদের মাতৃভাষা তো বাংলাতে আমরা লিখে অভ্যস্ত, কিন্তু ওই আর কি মানে ফ্লোটা ইংলিশে হয়ে আছে, সেই হ্যাঁ জন্য হ্যাঁ, জেনে নিলাম। তাহলে অ্যাকচুয়ালি সেভাবে অনেকদিন, আর কি বাড়িতে হ্যাঁ টাইম ধরে প্র্যাকটিস করতে হবে। একদমই তাই। তবে একটু সতর্ক থাকবেন, যেহেতু আপনার ক্ষেত্রে একটুখানি মানে অসুবিধা হতে পারে, সেটা হলো যে আম, আহ, মানে পরীক্ষার হলে হয়তো পার্টিকুলার বাংলা শব্দ মনে না আসতে পারে, প্র্যাকটিস না থাকলে কিন্তু এটা খুব সমস্যা, মানে যারা ম্যাথ নিয়ে পড়ছে হ্যাঁ, তাদের সেই জন্যই জেনে নিলাম আপনার হ্যাঁ কাছে, তাহলে সেভাবে প্র্যাকটিসটা হবে। একদমই তাই, না হলে পরীক্ষার হলে তখন মনে পড়ছে না। হ্যাঁ, তখন তার জন্য আবার হয়তো একটা ম্যাথ হয়তো ছুটেই গেল, করে আসতে পারলাম না, তার জন্য তো একটুখানি সতর্ক থাকতে হবে, কেমন সঙ্গীতা? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। তারপর বলছিলাম যে আপনি যেটা বললেন ওই অ্যাব্রিভিয়েশনের ওটা, ধরুন 5টা রয়েছে এরকম দিয়েছে ফুল ফর্মে লেখার জন্য, হয়তো দেখা গেল যে 4টের আমি হয়তো মানে 5টারই আমি ইংলিশ করতে পারলাম, কিন্তু ওটার ক্ষেত্রে 4টের আমি ইংলিশটা বাংলাটা লিখতে পারলাম কিন্তু একটা লিখতে পারলাম না, সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে? না না, কোনো অসুবিধা হবে না, কারণ আমরা সঠিক অ্যাব্রিভিয়েশন চেয়েছি, অ্যাব্রিভিয়েশনটা যেহেতু লিখে দিয়েছি তার জন্য নম্বর পাবো। এবার আমরা যেহেতু বাংলা ভাষায় লিখতে যাচ্ছি, সেহেতু মানে বাংলাতে লিখে দিলাম সাইডে, ঠিক আছে? তার জন্য যে এক্সট্রা মার্কস দেওয়ার তেমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। সৌভিক?
স্যার বলছি জিকে যে মানে 5x2 এই সেগমেন্টটা থাকে, তাতে যে হ্যাঁ 2 মার্কসের যে কোশ্চেনগুলো থাকে, তাতে যদি বলা হয় যে সাপোজ ইন্টারপোলের হেডকোয়ার্টার, জাস্ট ফর এক্সাম্পল, তাহলে কি আমি হুম শুধু ওইটুকু লিখে চলে আসবো প্যারিস, নাকি সাথে আরো 1-2 লাইন এক্সট্রা ইনফরমেশন দিতে হবে ওই 2 মার্কসের জন্য? না না, এক্সট্রা ইনফরমেশন একদম দেবে না। ধরো আমি এখানে যদি প্রশ্ন দেখি যে আম, এখানে লিখেছে নেম নেম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্দোনেশিয়া এট প্রেজেন্ট 2000 লাস্ট, ঠিক আছে? তো এখন দিল কি যে নেম দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এট প্রেজেন্ট। তখন তুমি কি লিখবে যে দা, তুমি ইংরেজিতে যদি লিখো তাহলে বা বাংলাতে যদি লিখো তাহলে লিখবে যে বর্তমানে আমেরিকার আহ, মানে ইয়ে রয়েছেন, রাষ্ট্রপতি রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাস, বোঝা গেল? ওরা ওকে স্যার। যেটা ওরা যেটা চেয়েছে, ঠিক আছে? মানে আমাকে দেখতে হয় প্রশ্নটা 2 নম্বর কি 5 নম্বর, আমার দেখে লাভ নেই। ওরা যতটা চাইবে ঠিক ততটাই লিখবো। ওকে স্যার। মানে পূর্ণ ভাষায় উত্তরটা লিখতে হবে। হ্যাঁ পূর্ণ ভাষায়, মানে আমরা ছোটবেলায় লিখতাম না সেই ক্লাস 7 8-এ হ্যাঁ যে 1 2 নম্বরে যে প্রশ্নগুলো আসতো সেখানে আমরা লিখতাম। তো সেই ধরনের লিখবো। এবার তুমি বলো তো, তুমি বলবে স্যার মানে এখানে 2 নম্বর দিয়েছে, একটু মনে হচ্ছে যে দুটো বাক্য বাড়িয়ে দিলে, যে না ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টি থেকে বিলং করে, তিনি 2000 এর আগের বার তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি এবার দ্বিতীয়বার তার টার্ম, এটা লিখবো। এবার ইচ্ছে করবে লিখতে, তাই না? এবার তুমি বলো তো যে অ্যাব্রিভিয়েশন গুলো দিয়েছে, তাহলে তুমি কি বলবে যে না স্যার অ্যাব্রিভিয়েশন গুলো দিয়েছে সেটা সম্পর্কে দিয়ে দিই। অ্যাব্রিভিয়েশন একটা মানে WHO দিয়েছে, তার ফুল ফর্মটা দিলেই 2 নম্বর দিয়ে দিবে, তাই না? সবচেয়ে মজার ব্যাপার, আবার তুমি দেখো একটা হ্যাঁ জিনিস, স্যার। দেখো যে স্কিম গুলো দেই, ওরা সেই স্কিম গুলোতে শুধু সালটা চাই, তাহলে তুমি কি বলবে? তো সেখানে তো শুধু সালটা দিতে হবে না? হ্যাঁ স্যার, আগের বারে যেমন প্রধানমন্ত্রী জনধন যোজনা এসেছিল সেগুলো। হ্যাঁ অঙ্গনওয়াড়ি এসেছিল, তারপর স্বচ্ছ ভারত মেনশন এসেছিল। দ্য ইয়ার, মেনশন দ্য ইয়ার অনলি। হ্যাঁ মেনশন দ্য ইয়ার ইন হুইচ দ্য ফলোইং স্কিমস এন্ড প্রোগ্রামস ওয়াজ লঞ্চড, ঠিক আছে? তার জন্য তার 2 মার্কস। হ্যাঁ তার জন্য 2 মার্কস। মানে অনলাইনারই শেষ করতে হবে, তাই তো হ্যাঁ স্যার? অনলাইনেরই শেষ করতে হবে। আর তাছাড়া তুমি সময় পাবে কোথায়, তাই না? তুমি যদি লিখতে যাও এতগুলো প্রশ্ন, তুমি ভাবো যে আমাদের স্যার মোটামুটি তাহলে ধরুন এই যে দিয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনা, তাহলে এটা আমরা মানে কিভাবে লিখবো? মানে এক লাইনে লিখে দেবো যে প্রধানমন্ত্রী জনধন যোজনা এত সালের প্রোগ্রামটা লঞ্চ করেছিল। হ্যাঁ প্রধানমন্ত্রী অত সালে, মানে হ্যাঁ আচ্ছা। লঞ্চ করেছিল। এবারে দেখো, আমি দেখো তবুও তোমাদের বলে রাখি যে এখানে দেখো, মানে পিএসসি তো ঠিকঠাক নেই। তোমরা দেখলে যে পিএসসি মিসলেনিয়াস এর যে প্রশ্ন প্রিলিমস এর, সেখানে তো তোমরা অবাক হয়ে গেলেন, তাই না? প্রশ্নপত্র পেয়ে যে কেমন হয়ে গেল প্রশ্ন, এটা তো আগের ইয়ারের মতো ম্যাচ করছে না। আবার ক্লার্কশিপ পরীক্ষা দিতে গিয়েও সেম জিনিস ফেস করেছো। আবার যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছে তারাও সেম জিনিসটা ফেস করেছো, তাই না? তো হ্যাঁ স্যার। তাহলে তুমি ভাবো যে আমি এই জন্য রিস্ক নিতে চাইছি না কেন, যে এই স্কিমস গুলো পড়াবো, তো তোমরা স্কিমস গুলো সম্পর্কে একটুখানি জেনে রাখবে যে কিসের জন্য। কারণ দিয়ে দিতে পারে হয়তো, যে এবার হয়তো ইয়ার দিল, তারপরে বললো যে এই স্কিমস গুলোর উদ্দেশ্য কি, তাই না? দিতেই পারে। তোমাদের বলে রাখি কিষাণ হ্যাঁ ক্রেডিট কার্ড, এই যে স্কিমটা, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। কেন বলতো? কারণ এবারে বাজেটে কিন্তু কিষাণ ক্রেডিট কার্ড নিয়ে প্রচুর মানে চর্চা চলছে। সেখানে 3 লাখ থেকে 5 লাখ টাকা ওরা ক্রেডিট দেবে, ঠিক আছে? তো এই যে ধরুন আমরা আলোচনা করব এখানে এই জিনিসগুলো নিয়ে। তো আশা করছি তোমাদের যে মানে এই যে মিসলেনিয়াস নিয়ে যে প্রশ্ন বা মনের মধ্যে যে প্রশ্ন, এটা নিয়ে একটুখানি মানে সন্দেহ দূর হলো। বা কারো কোনো প্রশ্ন আছে কি আর? না স্যার, স্যার এবার আমাদের মানে যুদ্ধের প্রস্তুতিটা কি করতে হবে সেটা কি দূরটা করবো। হুম হুম। স্যার আমাদের এই ক্লাসটি রেকর্ড হচ্ছে স্যার? হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে তো, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, ওকে স্যার। কোনো অসুবিধা নেই। আফসানা, অসুবিধা হচ্ছে কোনো? বাংলায় বলছি। আফসানা, আফসানা শুনতে পাচ্ছি না মনে হয়। মাইকটা অন করলে ভালো হয়, তাহলে শুনতে পাবে মাইকটা অন করলে। হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি আর বুঝতেও পারছি। আচ্ছা কোনো অসুবিধা নেই তো?
না না, কোনো অসুবিধা নেই। শুধু আপনি যখন ইন্টারন্যাশনাল রিলেশনের কথা বলছিলেন না, হ্যাঁ। তখন সব ওয়ার্ড গুলো টার্ম গুলো আপনি মানে একদম পিওর বেঙ্গলিতে বলছেন, ব্যাস একটু বুঝতে তখন একটু ও প্রবলেম হচ্ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে এটা ঠিক আছে, শুনতে শুনতে মানে আমারও একটা প্র্যাকটিস হয়ে যাবে, আমি বুঝতে পারবো ঠিক। ঠিক আছে, বাট আই উইল ট্রাই টু মেনশন ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওকে, মানে ডোন্ট ওয়ারি। স্যার হ্যাঁ একটা কোশ্চেন বলছি, মানে জিও পলিটিক্স থেকে একটা কোশ্চেন মানে থাকবে, মানে প্যাটার্নটা দেখলাম যা তাতে কোশ্চেনে জিও পলিটিক্স মানে যেমন রাশিয়া ইউক্রেনের ওয়ারেও আসতে পারে, বা সাম্প্রতিককালে ইসরায়েল যেটা ওয়ারটা চলছিল, মানে একটা আমরা জিও পলিটিক্যাল অ্যাফেয়ার্স থেকে এক্সপেক্ট করতেই পারি না? আমি তো বলবো একটা কেন, অনেকটাই করব আমরা, ঠিক আছে, আমরা সমস্ত কিছু করবো। দেখো আমি বলে দিচ্ছি সিলেবাসটা কি কিভাবে আমরা চলবো, ঠিক আছে। প্রথমত হচ্ছে যে ভারত লাগোয়া যে সমস্ত দেশ, যেমন পাকিস্তানের সাথে কিচ্ছু হবে না এখন, মানে পাকিস্তানের সাথে কোনো প্রশ্ন আসবে না, কারণ ওদের সাথে কোনো ইস্যু নেই, ঠিক আছে। বাংলাদেশের সাথে যে ইস্যুটা সেটা নিয়ে আসতে পারে, শ্রীলঙ্কার সাথে ইস্যু সেটা আসতে পারে, মালদ্বীপসের সাথে সেটা আসতে পারে, কেমন, নেপালের সাথে আসতে পারে। এটা হচ্ছে ভারত লাগোয়া যে সমস্ত দেশ সেটা। তারপর হচ্ছে গালওয়ান ভ্যালিতে ওইদিকে চায়না যে ওরা একটা ইয়ে করছে অরুণাচল প্রদেশে, সেটা নিয়ে আসতে পারে। তারপরে রিসেন্ট দেখবে যে এই যে ডিপসিক, ঠিক আছে, আর চ্যাট জিপিটি, এটা নিয়ে যে একটা মানে একটা যে লড়াই চলছে, চায়না যে মানে ভারতের তুলনায় অনেকটা এগিয়ে গেল, ঠিক আছে। তো এটা নিয়ে একটা আসতে পারে। তো এই যে ভারতের চার সাইডে যে সমস্ত রাজ্যগুলো মানে দেশগুলো রয়েছে তাদের সাথে যে রিলেশনশিপ, এটা নিয়ে একটা আলোচনা হবে আমাদের। দ্বিতীয়ত হচ্ছে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, তার ফলে ভারতের অর্থনীতিতে কি প্রভাব। সবার আশা করছি যারা একটুখানি চোখ রেখেছো কারেন্ট অ্যাফেয়ার্সে, বা যারা একটু মানে পড়াশোনা করো, তারা দেখতে পাবে যে এর ফলে ভারত কিন্তু রাশিয়া থেকে প্রচুর সস্তায় তেল কিনেছে আর ইউরোপকে মানে বেচেছে। তো ভারত মিডিল থেকে কিন্তু হ্যাঁ অনেক স্যার। টাকা ইনকাম করে নিয়েছে, তাই না। তো এটা তার মানে ভারতের অর্থনীতিতে কি হয়েছে, একটা পজিটিভ দিক, এটা একটা। এবার ইসরায়েল আর ইরান, মানে নর্মালি তো ইরান, বাকিগুলো তো প্রক্সি, ইসরায়েল গাজা গাজা বলো বা লেবানন বলো বা হয়তো এই সিরিয়াতে বলো, মানে এই যে ইসরায়েল আর ইরানের যে কনফ্লিক্ট, এর ফলে কি হয়েছে, একটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপে একটা ভাটা পড়েছে, তাই না। কারণ খুব ভালো করে লক্ষ্য করবে, ভারতবর্ষ কিন্তু ইরানের যে চাবাহার পোর্ট, সেটা তোমার হচ্ছে যে উন্নতি করার জন্য, আর ভারত লিজ নিয়েছে যেহেতু ভারতবর্ষ, সেখানে উন্নতি করার জন্য মানে ইয়ে করছে আর কি, মানে ডেভেলপ করছে, কেমন। এবারে এবার ইসরায়েলেও কিন্তু আদানি গ্রুপ অনেক টাকা ইনভেস্ট করছে। তো ভারতবর্ষের কাছে তো একটা থ্রেট, যদি সেখানে যুদ্ধ হয়, কারণ আমরা তো সেখানে আহ মানে ইয়ে করতে পারছি না, ডেভেলপ করতে পারছি না। আবার ভারতবর্ষ থেকে মানে বিশেষ করে ইউপি থেকে অনেক মজদুর যারা মানে ইসরায়েলে কি করছে, কাজ করতে যাচ্ছে, লেবারের জন্য যাচ্ছে। তো এই যে জিনিসটা, এর ফলে ইম্প্যাক্ট পড়ছে। আরেকটা জিনিস দেখবে যে এই যে মধ্যপ্রাচ্যে যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, এর ফলে তো তেলের দাম বাড়ছে, তাই না। তো তার জন্য ভারতবর্ষের উপর ইকোনমিক মানে এই ভারতবর্ষের যে অর্থনীতি তার উপর কি প্রভাব পড়ছে, এটা একটা আসবে, মানে আসার একটা বিষয়। তারপরে দেখবে কিছুদিন আগে এই যে সোমালিয়ার যে গ্রুপ, তারপরে হুতি রেবেলস, এরা কি রেড সিতে কি করছিল, অ্যাটাক করছিল না বিভিন্ন যে সমস্ত পণ্যবাহী জাহাজ, তার উপরে। তো এর ফলে তো আমাদের যে ট্রেড রুটটা, সেটার তো মানে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ট্রেড রুটটা। সেই যে ট্রেড রুটের গ্রস্ততার দরুন এবার কি হচ্ছে যে আমাদের যে ক্যারিং কস্ট, সেটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তো ক্যারিং কস্ট বেড়ে গেলে কি হলো, এবারে ধরো মানে ভারতের অর্থনীতিতে প্রভাব পড়ছে। তো এই যে জিনিসগুলো, ঠিক আছে, আমরা আলোচনা করব। তার তাপি পাইপলাইন, ঠিক আছে, তুর্কমেনিস্তান, তারপর হচ্ছে যে আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, এই যে তাপি পাইপলাইন, এই তাপি পাইপলাইন অনেকদিন থেকে কথা চলছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কারণ এখন তো তালিবান চলে এসেছে, ওরা কিভাবে নিচ্ছে ব্যাপারটা নিয়ে, সেটা নিয়ে আলোচনা করব। তারপরে ধরো এদিকে আছে আইমেক করিডোর, সকলেই জানো আইমেক করিডোর, ইন্ডিয়া মিডল ইস্ট ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডোর। এটা ধরো ভারতবর্ষ হয়ে জলপথে যাবে কোথায়, ওমানে, তাই তো। ওমান থেকে যাবে সৌদি আরব, সৌদি আরবের মাধ্যমে রেলপথে চলে যাবে একদম পুরো ইসরায়েল, ইসরায়েল থেকে আবার জলপথে তোমার চলে যাবে ওই এতে কি বলে যেন মিডল ইস্ট।
ইউরোপের কান্ট্রিতে, সরি মিডল ইস্ট বলতে এই ইউরোপের কান্ট্রিতে চলে যাবে, তাই না? তো এই যে মানে এই এই যে হামাস আর ইসরায়েলের যে যুদ্ধ, এই যে গাজাতে যুদ্ধ কিসের জন্য? এটার জন্যই তো না যে আইমেক করিডোর হতে দেব না। আরেকটা আছে কি, কি আছে ওইদিকে তুমি দেখবে যে ওই ভারতবর্ষ, তারপরে ইরান, ইরান হয়ে আর্মেনিয়া, আর্মেনিয়া দিয়ে রাশিয়া, রাশিয়া হয়ে মিডল ইস্ট, এই যে পথটা, এই পথটা অনেকদিন থেকে বিল্ড হওয়ার কথা বলছে। তো এই পথটা যদি বিল্ড হতে না পারে, সেই জন্য কি করছে ইরান, যুদ্ধ বাঁধিয়ে রেখেছে ওইদিকে। কারণ ওইদিকে যদি ইসরায়েলের মধ্যে অস্থিরতা তৈরি হয়ে থাকে, তাহলে কেউ কি করবে? চাইবে না যে সেইটা হোক, তাই না? সেখান দিয়ে রাস্তা হোক, কারণ সেখানে তো একটা মানে একটা অস্থিরতা। তো এত কিছু এই যে কনফ্লিক্ট হচ্ছে এগুলোর জন্যই। তারপরে তুমি দেখবে যে একটা যে এই ইউএসএ রিসেন্ট আবার বলেছে না যে H1B ভিসা নিয়ে আবার বলেছে দেব না। তো এটা নিয়েও আবার আসতে পারে। তো আমরা সমস্ত এই ইন্টারন্যাশনাল ব্যাপার এবং ন্যাশনাল ব্যাপার, ন্যাশনালে কি কুম্ভ মেলা আসতে পারে, তারপরে এই যে মিজোরামে মণিপুরে যে কুকি ভার্সেস মেইতি এর যে লড়াই, এটা হচ্ছে, এটার জন্য আসতে পারে। এরকম অনেক ইস্যু আমরা দেখবো যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কেমন বোঝা গেল? তারপরে বিভিন্ন স্কিম আসতে পারে, যেমন আমি বলি যে ওয়াকফ বোর্ড, ওয়াকফ বিল নিয়ে আসছে, এটা আসবে। ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, এটা নিয়েও আসবে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটা নিয়েও আসবে। মানে যেগুলো আমাদের প্রভাব বিস্তার করবে আমাদের অর্থনীতি এবং সমাজকে, সেটা নিয়ে কিন্তু ওরা প্রশ্ন দেবে। বোঝা গেল সৌভিক? স্যার একদম ক্লিয়ার। তাহলে আমরা কিভাবে আমাদের অ্যাপ্রোচ থাকবে? এবারে তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু যে সম্পূর্ণ আমার উপর নির্ভর করবে যে আমি নোট দেবো তারপরে পড়বে, আমি প্রশ্ন দেবো তারপরে লিখবে, এই জিনিসটা করলে আখেরে তোমাদের মানে আমি বলবো না যে ক্ষতি হয়ে যাবে, কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেক। তোমরা তোমরা বাড়িতে কি করবে, বাড়িতে এখন অন্তত পক্ষে 3টে মাস একটু পত্রিকা নাও, খুব বেশি হলে 180 টাকা হয়তো পড়বে মাসে, ঠিক আছে? কারণ দেখো অনলাইনে পত্রিকা তো থাকবেই, আমি তো দিচ্ছি অনলাইনে পত্রিকা, কিন্তু অনলাইনে কি হয় যে অতটা মানে মনে হয় না যে অতটা মানে পড়ি বা এরকম কিছু মনে হয়, ঠিক আছে? কিন্তু তোমার কাছে যদি অফলাইনে একটা বাংলায় যদি পত্রিকা থাকে, বা তুমি যদি মনে করো যে না ইন্ডিয়ান এক্সপ্রেস একটা পড়বে বা কিছু এরকম ধরনের পত্রিকা, একই দাম কম বেশি পড়বে, ঠিক আছে? তো তোমরা যদি নিয়ে এই কটা দিন পড়ো, তো তাহলে তোমাদের ডেসক্রিপটিভটা খুব ভালো হয়ে যাবে। স্যার কোন পোর্শন গুলো পড়বো একটু যদি বলে দেন। হ্যাঁ, আমি কোন পোর্শন গুলো পড়বে সেটাও আমি আজকে দেখিয়ে দেবো যে কোন পোর্শন গুলো পড়বে, ঠিক আছে? পত্রিকা স্যার দেখিয়ে বাংলা দিচ্ছি। ইংরেজি দুটোই দেখিয়ে দেবেন। হ্যাঁ, বাংলা ইংরেজি দুটোই দেখিয়ে দেবো। এতে কি হবে যে তোমরা পত্রিকা যে যখন পড়বে, তো তখন দেখবে যে আহ, নিজেদের মধ্যে একটা মানে কনফিডেন্স বিল্ড হবে। এতে আমি বলছি তো জেনারেল স্টাডিজেও যেমন তোমরা পারবে করতে, তেমন বাংলা ইংরেজি দুটোতেই করতে পারবে। কেমন? সৌভিক কিছু বলছিলে? বলছি স্যার, কোনো ইম্পর্টেন্ট পোর্শনটা আপনি যদি একটু পেপার থেকে দেন তাহলে আমরা ওটা বাড়িতে নোট মেকিং করে রাখতে পারি, মানে আমাদের পক্ষে ইজি হবে। মানে সবকিছু হয়তো আমরা ইম্পর্টেন্ট জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবো না যখন পেপার পড়বো। যদি আপনি মনে করেন কোনোটা একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, তাহলে ওইটা আমরা যদি আপনি আমাদের গ্রুপে শেয়ার করে রাখেন, তাহলে আমরা ওটাকে নোট মেকিং করে রাখতে পারি আর কি বাড়িতে। হম, পরে অবশ্যই আমি দেখবে দিয়ে রাখি, যারা হয়তো আমাকে ফলো করো তারা দেখবে যে আমি হ্যাঁ হ্যাঁ রিসেন্ট, স্যার আপনি কিছু কিছু দেন। হ্যাঁ আমি আমি কেটে কেটে আমি মানে বেশ মানে কষ্ট করে হাইলাইট করে দিই অনেক কিছুই, ঠিক আছে? কেটে কেটে দিই। তো এটার জন্য লাস্ট আমি বলে রাখি যে ডিপসিক দিয়ে আমি দিয়ে রেখেছি, সকলকে বলে রাখি যে ডিপসিকটা ডেটাটা তুলে রাখবে। কেমন? সেটা আমি বলছি না যে জেনারেল স্টাডিজে আসবে, তবে মানে বেঙ্গলি ইংলিশ দুটোতেই হয়তো আসতে পারে। কারণ দেখো তোমাদের তো একটা টেকনোলজি দিয়ে দেবে, এতে তো কোনো সন্দেহ নেই, টেকনোলজি দিয়ে একটা লেখা দেবে ওরা। তো সেখানে ধরো যদি ডিপসিক দিয়ে দিয়েই দেই, তখন কি করবে? তখন তো লিখতে হবে, তাই না? তো তখন সেই জিনিসটা করতে হবে। মানে কিছু কিছু টপিক দেখো আমি যা করাবো তা তোমরা একটা খাতাতে মানে আলাদা করে লিখে রাখবে, যাতে পরীক্ষা অন্তত পক্ষে পরীক্ষার আগে রিভিশন করতে পারো। এলো পাথাড়ি কিন্তু করবে না, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবে, এলো পাথাড়ি তোমরা এদিক ওদিক করে নোটগুলো সরিয়ে রাখবে, মানে একটা আজকে এই খাতায় লিখলাম, একটা ওই খাতায় লিখলাম, এরকম করবে না। বা মুকুল যেমন করে কি একটা পেজে লিখে দিয়ে দেয়, হ্যাঁ প্র্যাকটিস করে, তারপরে পেজটা কোথায় হারিয়ে গেল মনে হয় খুঁজে পায় না, তাই না মুকুল? এরকমই তো করো। আচ্ছা আচ্ছা, আগে তো তাই করতে, তাড়াহুড়ো করে। হ্যাঁ, তবে আমি বলে রাখি মুকুল আগে প্রচুর মানে বাজে লিখতো, বাজে লিখতো বলতে প্রথম প্রথম মানে ওর হাতের লেখাও যেমন খারাপ ছিল, তেমন মানে বানান ভুলও
প্রচুর করতো, কিন্তু প্র্যাকটিস করে করে সে মানে অনেকটাই মানে হাতের লেখাটা অন্তত পক্ষে খুব সুন্দর হয়েছে তার, এবং তার লেখার মানে ভুল ভ্রান্তি অনেক কমে গেছে, তাই তো মুকুল? হ্যাঁ স্যার, একদম স্যার। এটাই হচ্ছে প্র্যাকটিসের মানে প্রভাব আর কি। তো যাই হোক, তো আজকে আর কার কোনো প্রশ্ন আছে? সঙ্গীতা? আচ্ছা, কোন পেপারটা মানে পড়তে হবে বাংলার ক্ষেত্রে বা ইংরেজির ক্ষেত্রে, সেটাও একটু বলে দিলে ভালো হয়। দেখো তুমি পেপার দেখো, আমরা এই উদ্দেশ্যে পড়বো না পেপার যে আমি মানে বিজেপির লোক তো আহ জনসত্তা পড়ছি বা হয়তো আনন্দবাজার পড়ছি, আমি তৃণমূলের লোক তো তৃণমূল ঘেঁষা মানে পেপার গুলো পড়ছি, এটা করবো না কখনো। আমাদের অ্যাপ্রোচটা থাকবে কি, আমাদের অ্যাপ্রোচটা থাকবে আমরা শিখবো। ঠিক আছে, আমরা যাই পড়ি না কেন আমাদের অ্যাপ্রোচটা থাকবে শিখবো। যেমন হয়তো আমি তো বলে রাখি যে যে কোনো পত্রিকায় ওরা সম্পাদকীয় পেজটা যেটা রয়েছে, সম্পাদকীয় পেজ বা এডিটোরিয়াল পেজ, সেই পেজটাতে ওরা নিরপেক্ষ থাকার চেষ্টা করে। সে তৃণমূলের লোক হোক আর বিজেপির লোক হোক আর সিপিআইএম এর লোক হোক, ওরা চেষ্টা করে সেই জায়গাতে নিরপেক্ষভাবে লিখতে। ঠিক আছে, যেটা সত্য সেটাই লিখে। বাকি জায়গাগুলোতে ওরা মানে তুমি যদি তৃণমূল ঘেঁষা পেপার গুলো দেখো তাহলে মমতা দিদির মানে গুণগান করছে, ঠিক আছে, আর নরেন্দ্র মোদীকে গালিগালাজ করছে আর সিপিআইএম কে গালিগালাজ করছে। তুমি যদি গণশক্তি বা এই ধরনের মানে সিপিআইএম এর পত্রিকাগুলো দেখো তাহলে তুমি দেখবে সেখানে তৃণমূলকে তুলোধনা করছে, বিজেপিকে তুলোধনা করছে, নিজেরা ভালো। আবার তুমি যদি বিজেপি ঘেঁষা পত্রিকাগুলো দেখো তাহলে সেখানে দেখবে যে তারা মানে তৃণমূলকে তুলোধনা করছে আর মানে সিপিআইএম কে তুলোধনা করছে, আর মানে বিজেপির যে এজেন্ডা সেটাকে প্রমোট করছে। তো সবসময় চেষ্টা করবে যে পত্রিকার আহ সম্পাদকীয় যে জায়গাটা বা এডিটোরিয়াল যে জায়গাটা সেটা পড়তে। এবারে সবচেয়ে প্রশ্ন হচ্ছে যে কোন পেপার গুলো পড়বো। তাহলে দেখো যে কোনো পেপার, এবার সবচেয়ে স্ট্যান্ডার্ড যদি পেপার ধরো তাহলে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে স্ট্যান্ডার্ড যদি পত্রিকা বলি তাহলে আনন্দবাজার পত্রিকার এই সময় বর্তমান ক্ষেত্রে। ঠিক আছে, তবে এডিটোরিয়াল তুমি যে কোনো পত্রিকার পড়তে পারো। আর ইংরেজির ক্ষেত্রে যদি বলি তাহলে ইংরেজির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড পেপার যদি বলো তাহলে তুমি বলতে পারো যে আহ দা হিন্দু আর হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস। কেমন, এই দুটো পত্রিকা আমরা আমাদের গ্রুপগুলো যেগুলো রয়েছে হোয়াটসঅ্যাপে যে গ্রুপগুলো রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এই 4টা পত্রিকা প্রত্যেক দিন দেওয়া হয়, এবং তার সাথে সাথে প্রত্যেকটা ইংরেজি পত্রিকার এডিটোরিয়ালটা মার্জ করে দিয়ে থাকি। ঠিক আছে, মানে অনেক সময় মানে ম্যাক্সিমাম টাইম দেওয়া হয়, তো সেখান থেকে তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, সঙ্গীতা কিছু বলবে? হ্যাঁ স্যার, বলছি কি যে যেহেতু এবছরে আবার মিসলিনিয়াস আর ক্লার্কশিপটা রয়েছে, বলছি এই ক্লাসটা কি মানে 3 মাস হওয়ার পর কি কন্টিনিউ আবার হবে, হওয়ার সম্ভাবনা কি আছে? না, এই যে এই ক্লাসটা মানে আমাদের যে জেনারেল স্টাডিজ এর ক্লাসটা, ঠিক আছে, এটা এটা হয়তো মানে এখন মানে দেখো জেনারেল স্টাডিজ এর ক্লাসটা নর্মালি কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস হবে না। ঠিক আছে, তবে ডিমান্ড অনুযায়ী সেটা দেখা যাবে। বুঝা গেল? মানে হয়তো অনেকে যেহেতু বলছে যে এবছরই রয়েছে, হ্যাঁ এই যেহেতু বছর। ধরুন হয়তো হ্যাঁ বলো। আর হয়তো দেখা যাবে যে কিছু নাম্বারের জন্য হয়তো হলো না, সেক্ষেত্রে আমি বলছি যে যদি প্রিপারেশনটা থাকে তাহলে কি হবে যে নেক্সট টাইম হয়তো একটু বেটার আর কি করা যাবে, সেই জন্যই মানে জানার ছিল যে এটা কন্টিনিউ হবে কিনা। না সঙ্গীতা, এবার কিন্তু পেটাবো আমি। নেক্সট টাইম কেন? না আসলে আমি বিএড করেছিলাম, আমার ফোকাসটা ছিল স্কুল সার্ভিসে। আমি হট করে চেঞ্জ করি, মানে সেটাতে চেঞ্জ করতে গিয়ে আমার অনেকটা ডিপ্রেশনও হয়েছে, অনেকটা এসেছে, কারণ ওটা আমার ড্রিম জব ছিল। তো সেক্ষেত্রে এইখানে আমি প্রথমবার যখন আসি আমি বুঝতে পারিনি যে এই লাইনে কি পড়তে হবে, কিন্তু একটা মোটামুটি পড়ে গিয়েছিলাম নিজের মতন একটা প্রিপারেশন নিয়ে। সেক্ষেত্রে খুব একটা ভালো স্কোর আর কি 120-র নিচে আছে। আর ক্লার্কশিপটা মোটামুটি ওই 60-এর অ্যাভাব আর কি হবে। তো মানে সেই কনফিডেন্সটা আমি পাচ্ছি না, কিন্তু লেখাটা যেহেতু এবছর আবার রয়েছে সেই জন্য ওটা চালু রাখার জন্য আর কি আপনার কাছে জানার ছিল। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, সবসময় মনের মধ্যে পজিটিভ জিনিস রাখবে যে না হবে। ঠিক আছে, না হলেও আলাদা ব্যাপার। আমরা তুমি যদি পরীক্ষায় মানে এটা ভেবে রাখো যদি পরীক্ষায় সুযোগ পাও
ঠিক আছে, পুরোপুরি মানে লেখার, তাহলে একদম পুরো উতরে দিয়ে আসবে। আর এখানে প্রত্যেককে মানে প্রত্যেকেই ভালো পরীক্ষা দেবে এবং প্রত্যেককেই পেতে হবে। ক্লিয়ার? কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেবে না। ঠিক আছে? আর অবশ্যই সেটা আমরা মানে চেষ্টা করবো যাতে কন্টিনিউ করতে পারি। কেমন? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আজ আফসানা। স্যার বলছি যে আমাদের মানে ক্লাস আজকে যেটা শুরু হয়েছে, তো এই ক্লাসের আপনি কি শিডিউল টাইম টেবিল আর টপিকটা দেবেন কি আগে থেকে? টপিকটা কি হবে? টপিকটা আমরা র্যান্ডম চুজ করব, ঠিক আছে? র্যান্ডম চুজ করবো ইন দ্য সেন্স, টপিকটা আমরা বলবো হয়তো মানে আজকে যেমন ক্লাস আছে, আজকে ক্লাসে হয়তো আজকে ক্লাসে আমরা যে তাপি পাইপলাইন সেটা নিয়ে হয়তো আলোচনা করলাম, ঠিক আছে? বা হয়তো আজকের ক্লাস নিয়ে আমরা হয়তো ইউএস এর নিয়ে আলোচনা করলাম, এরকম ধরনের। এবং হয়তো 5টা হয়তো বা 10টা হয়তো মানে এ নিয়ে আলোচনা করলাম, অ্যাব্রিভিয়েশন নিয়ে আলোচনা করলাম 10টা হয়তো আমরা কি বলে যেন স্কিমস নিয়ে আলোচনা করলাম। ক্লিয়ার? স্যার আমি মানে এটা বলতে চাইছি যে কি মানে এইসব তো ঠিক আছে, যে 2 মার্কস এর আনসার গুলো ঠিক আছে, অ্যাব্রিভিয়েশন বা অন্য কিছু। আমি বলতে চাইছি যে যে কোনো টপিক যখন ডিসকাশন হবে র্যান্ডমলি আপনি চুজ করবেন, ঠিক আছে, কিন্তু একটু আমাদেরকে আগে বলে দিলে আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা, হ্যাঁ 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 আমি একটু পড়ে নিলে একটু ভালো করে বুঝতে পারবো আপনার কথাটা ক্লাসে, এই জন্য হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি কি ওই কি বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে সেটা আমি সকাল সকাল ওটা মানে করে দেবো, কেমন? বা নেক্সট ক্লাসে কি হবে সেটা সেটা হ্যাঁ আমি হ্যাঁ বলে দেবো, ঠিক আছে? কিন্তু আমি পুরো লিস্টটা দেবো না, কিন্তু আহ, ধরো এর পরে সোমবার কি হবে সেটা আমি বলে দিলাম, হ্যাঁ হ্যাঁ, ব্যাস তাহলে। ওইটাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ সৌভিক। বলছি, যেমন 20 মার্কস আর 15 মার্কসের যেসব কোশ্চেন আছে ওখানে অনেক সময় জিজ্ঞেস করে গিভ ইউর ওপিনিয়ন অর মানে গিভ অ্যান অ্যানালাইসিস অফ দি ফ্যাক্ট, মানে একটাই কোশ্চেনকে বিভিন্ন ভাবে আসে। তো অ্যান্সার তো নিশ্চয়ই একই টপিককে আমরা মানে উপস্থাপন একইভাবে নিশ্চয়ই করব না, টপিকটা হয়তো সেম, কিন্তু মানে যে রকম ভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করবে, যেমন ব্রিফলি স্টেটমেন্ট যদি বলে তাহলে আলাদা হবে, আমার ওপিনিয়ন যদি চায় তাহলে নিশ্চয়ই আমি আলাদাভাবে সেটাকে প্রেজেন্ট করব। তো এইটাকে 360 অ্যাঙ্গেলে কিভাবে একটাই টপিককে আমরা হোলিস্টিক আকারে প্রিপারেশন নিতে পারি, ওটা যখন এক একটা টপিক আপনি করবেন স্যার একটু মেনশন করে দেবেন, যাতে কোশ্চিন যাই আসুক না কেন আমরা অ্যাজ পার যেই কোশ্চিনের প্যাটার্ন আসবে সেইভাবে আমরা উপস্থাপন করে দিয়ে আসতে পারি পরীক্ষা হলে। একদমই তাই। মানে আমরা কি করব দেখো, মানে এখানে মানে ধরো একটা টপিক চুজ করবো, ধরো বাংলাদেশ আর ভারতবর্ষের রিলেশনশিপ নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে এখানে তো ওরা তো মেইনলি দিবে যে ধরো একটা দিতে পারে যে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, ঠিক আছে? তো আমরা নর্মালি আলোচনা করবো, ডিসকাস বলেছি। এবার যদি বলে ক্রিটিক্যালি ডিসকাস, তাহলে আমাকে সেখানে ক্রিটিক্যালি ডিসকাস করতে গেলে আমাকে যে মানে প্রস এন্ড কনস দিয়ে সমস্ত কিছু আলোচনা করতে হবে, ঠিক আছে? এবার অ্যানালাইসিস যদি বলে, অ্যানালাইসিস কোনো একটা ধর পার্টিকুলার ঘটনাকে অ্যানালাইসিস করতে বলছে, তাহলে সেখানে আমাকে কি করতে হবে যে আমি তো প্রশ্নগুলো মানে 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 কি হচ্ছে না হচ্ছে সেটা তো লিখবোই, প্লাস সঙ্গে আমি সেখানে আহ, মানে একটা পজিটিভ একটা মানে কি বলবো মানে সেখানে সলিউশন দেবো। ক্লিয়ার? তো এইরকম ভাবে মানে আমরা দেখিয়ে দেবো যে মানে প্রত্যেকটা মানে যখন একটা টপিক নিয়ে আলোচনা করবো তখন প্রত্যেকটা জিনিসই একসাথে আমরা আলোচনার মধ্যে ফেলে দেবো, কেমন? এবং শেষে আমরা প্রশ্ন দেব, প্রশ্ন দিয়ে দেখবো যে সেটা অ্যান্সার কেমন লিখবো বা কিভাবে লিখবো, কেমন? বোঝা গেল? ক্লিয়ার স্যার। সৌগত, সৌগত কিছু বলবে? হ্যালো স্যার। ও আচ্ছা, সৌগত এখানে যে লেখা আছে। স্বাগতা স্যার। ও স্বাগতা। হ্যাঁ। হ্যাঁ স্যার, আজকে মানে আমরা প্রথম শুরু করলাম, টাইমটা খুবই কম আছে, তো আমাদের এই হুম। পড়াশোনার যে মানে ওয়েটা হবে সেটা কিরকম ভাবে আমরা এগোবো, যেরকম একটা ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে যেরকম অনেকগুলো টপিক আছে, বা যে কোনো সাবজেক্টেরই অনেকগুলো করে টপিক আছে, তো সেটা এই মানে সপ্তাহে একদিন করেই আমাদের ক্লাস থাকবে, তো আমরা কভার করব কিভাবে মানে এই 3 মাস বা 3.5 মাসের মধ্যে? হ্যাঁ, এই 3 মাস ও 3.5 মাসের মধ্যে মানে কভার করা যথেষ্ট চাপের, ঠিক আছে? কারণ যারা হয়তো আহ, আহ, অন্যান্য মানে অন্য যে আর একটা ব্যাচ হয়েছে তারা তো অনেকদিন সময় পেয়েছে, এবার এখানে হ্যাঁ। কভার করার জন্য আমাদের একটু বেশি এফোর্ট দিতে হবে, তাই না? হ্যাঁ। আমরা
হ্যাঁ, আমরা ওই ক্লাসে যেমন কি ওই ক্লাসগুলোতে যেমন আমি হয়তো আজকের যেমন ক্লাস হচ্ছে, তো তার আগে আমি বলে দিলাম যে এই টপিকটা নিয়ে আলোচনা করা হবে, তো পড়ার হয়তো সময় পেত না। কিন্তু আহ এই যে আফসানা যেমন বললো যে স্যার আগে দিয়ে দিতে, তাহলে আমরা কি করব, আগে দিয়ে দিব টপিক, দুটো টপিক হয়তো দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে অন্যান্য ক্লাসে যখন একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে, এখানে কি করবো, আমরা দুটো বা তিনটে টপিক নিয়ে আলোচনা করে দেবো। এতে কি আচ্ছা হবে, স্যার। হ্যাঁ এবারে কি হবে এতে, যে আমি তাহলে নোটসটা কি করবো, নোটসটা তো প্রোভাইড করে দেবো। হ্যাঁ, তার আগে আমাদের মধ্যে যদি আলোচনা হয়ে যায়, তুমি এখন ভাবো যে আমরা যদি ইন্টারন্যাশনাল রিলেশনশিপের মধ্যে বাংলাদেশ নিয়ে আলোচনা করি, তাহলে এখানে সবাই মিলে পার্টিসিপেট করবে, সবাই বলবে নিজের মতামত, আগে থেকে পড়ে আসবে কি করা যেতে পারে না যেতে পারে, তাহলে কি হবে, একটা কনস্ট্রাকটিভ আলোচনা হবে, এতে হুম, সবাই লিখতে পারবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর আমরা বেশিক্ষণ টাইম নেবো না, ধরো সব ছোট শর্ট প্রশ্নে ধরো বেশিক্ষণ লাগবেও না, ঠিক আছে? এবার কি হবে, যে শর্ট প্রশ্নগুলো করতে 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 আমাদের মানে অনেকটা হয়ে যাবে প্রশ্ন, এবং আমরা মানে ইজিলি জিনিসগুলোকে কভার করতে পারবো। মানে আপনি একটা নোট বা একটা মানে মডেল আনসার টাইপের প্রোভাইড করে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সেটা তো করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। মুকুল, হ্যাঁ স্যার, হ্যাঁ কি বলছিলেন? বলছি আমাদের ধরুন যে ব্রড কোয়েশ্চেন গুলো আছে সেখানে ওয়ার্ড লিমিটটা কি আছে ওখানে? দেখুন এখানে যে 20 নম্বর রয়েছে, তো হুম। ওয়ার্ড লিমিট 20 নম্বরের জন্য আমরা মানে এরকম ভাবি যে 20 নম্বরের জন্য মোটামুটি 1.5 থেকে 2 পাতা লিখতে হবে। এটা নর্মাল যে লেখা 1.5 থেকে 2 পাতা, মানে ধরো কত 300 থেকে 300 শব্দের মধ্যে 20 নম্বর। আচ্ছা। ক্লিয়ার? হুম, ঠিক আছে। সৌভিক? বলছি স্যার 2 মার্কসে যে 25টা কোশ্চেন থাকবে, মানে হ্যাঁ হ্যাঁ। পার দি প্রিভিয়াস প্যাটার্ন যদি ফলো হয় হুম তাহলে হুম হুম। তাহলে এই যে 25 কোশ্চেনটা তো একদম ছাক্কা নাম্বার, যদি জানি অ্যান্সার করে আসতে পারবো, আর যদি না জানি তাহলে ছেড়ে আসতে হবে, কোনো উপায় নেই, হুম হুম বানিয়ে হুম লেখার হুম। কোনো জায়গাই নেই এখানে। না না না। এইটার জন্য কি আপনি নোট আলাদা করে দিতে থাকবেন, যেটা আমরা বাড়িতে প্রিপেয়ার করতে থাকবো? আর যদি তাই হয় স্যার, তাহলে একটু প্লিজ এক্সাম নেবেন, যাতে আমরা ইভালুয়েট করতে পারি, কারণ বাড়িতে পড়ে থাকলে পড়েই হয়তো থাকবে। আমরা যদি এক্সাম দিই তাহলে ওই 25 মার্কসের যে 25 কোশ্চেন ইন্টু 2, তাহলে কিন্তু ওটা সাইমালটেনিয়াসলি প্রিপেয়ার হতে থাকবে, এবং ওটা ছাক্কা নাম্বার আছে ওই সেকশনটাতে। হ্যাঁ, ওই জায়গাটাতে বলে রাখি আমি, মানে কিভাবে করাবো ওই জায়গাটা। হ্যাঁ, যেমন আমি বলি অ্যাব্রিভিয়েশন গুলো করাবো। তোমাদের কি থাকবে, যে তোমরা প্রত্যেকদিন, আমি যে নিউজ পেপার পড়তে বললাম, তো নিউজ পেপারে ধরো প্রত্যেকদিন খুঁজতে থাকবে যে অ্যাব্রিভিয়েশন গুলো দেই না নিউজ পেপারে। ধরো মেনলি তুমি যদি আহ, বিভিন্ন খেলার জায়গাতে দেখো, প্রত্যেকটা জায়গাতে দেখবে যে একটা মানে ওরা শর্ট ফর্মে লেখা থাকে, সেগুলো তুলে রাখতে হবে, ডে টু ডে যে সমস্ত জিনিসগুলো। তারপরে ধরো ওরা প্রশ্ন দিল হয়তো যে আইল্যান্ড থেকে প্রশ্ন দিল, যেমন হয়তো দিয়েছিল যে পারিকুদ আইল্যান্ড কোথা থেকে, বা হয়তো কোন একটা রিভার, হ্যাঁ এই রিভারটা কোন স্টেটের মধ্যে দিয়ে বয়ে গেছে। তাহলে আমি যখন হয়তো 10টা বা 15 কোন একটা দিন আমি রিভিশন করলাম, যে তোমাদের বলে দিলাম যে আজকে রিভার থেকে আর হচ্ছে আইল্যান্ড থেকে আমি পড়াবো, তার মানে সেটা ইম্পর্টেন্ট, তোমাকে যতগুলো ভারতের ইম্পর্টেন্ট আইল্যান্ড আছে সমস্তগুলো তৈরি করে রাখতে হবে। যতগুলো রিভার রয়েছে, তার উপনদী রয়েছে, শাখা নদী রয়েছে, সেগুলোকে তুমি কি তৈরি করবে। ক্লিয়ার? এবার আমি ওই টাইমের মধ্যে হয়তো 15টা তোমাদের জিজ্ঞাসা করলাম, তোমরা বললে, আমি কারেক্ট করে দিলাম। ক্লিয়ার? তো এরপরে হয়তো বুকস অ্যান্ড অথার থেকে আসে, আমি বললাম বুকস অ্যান্ড অথার থেকে আমি হয়তো 15টা করবো, তুমি কি করবে, তুমি আরো বুকস অ্যান্ড অথার যতগুলো আছে তুমি পড়ে রাখলে, কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে সেগুলো করে রাখলে। তারপরে হয়তো বার্ড স্যাংচুয়ারি দিয়ে এলো, তুমি ওয়েস্ট বেঙ্গলে বার্ড স্যাংচুয়ারি এবং ভারতবর্ষে যে ইম্পর্টেন্ট বার্ড স্যাংচুয়ারি রয়েছে সেগুলো নর্মালি ওয়েস্ট বেঙ্গল থেকে দিয়েছিল, তো এগুলো জানলে। তার টাইগার রিজার্ভ গুলো মনে রাখলে। তারপরে হয়তো আহ যে ন্যাশনাল পার্কস গুলো রয়েছে সেই ন্যাশনাল পার্কস গুলো করে রাখলে। তো এইরকম ভাবে আমরা একটু একটু করে করবো। এবারে বলা তো যায় না যে কোথা থেকে আসবে। এবারে ধরো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিল, আমরা কি করব, কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো একবার মানে একটা দিন কি করলাম, যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা একটা দিনে করে দিলাম, আলোচনা করে দিলাম একটা কনস্ট্রাকটিভ, যে কোনগুলো আসতে পারে নর্মালি। তাহলে তোমাকে কি করলো, তুমি হয়তো ওই ওই সপ্তাহে ওইটা দিন তুমি 3টে মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা তুমি রিভিশন করলে, তুমি যেটা তৈরি করেছো। ক্লিয়ার? তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোর সমস্ত পরীক্ষার জন্য রিভিশন হয়ে গেল। তাহলে জেনারেল স্টাডিজটা আমরা ওই যে 50 নম্বর সেটা এইভাবে তৈরি করবো। ক্লিয়ার? আশা হ্যাঁ, করছি কারো অসুবিধা হবে না, ক্লিয়ার। এইভাবে হবে তো?
রিম্পা কিছু বলবে? আচ্ছা স্যার, বলছি এই যে একটা টপিক আপনি ডিসকাশন করবেন ক্লাসে, ধরুন এই যে ইন্টারন্যাশনাল রিলেশন, তাহলে ওটার ওপর কি আমরা বাড়িতে তারপর লিখবো? ওটা লিখবো বলতে কি, মানে প্রথমে তো ডিসকাস করার আগে হয়তো আমি একটা দিলাম যে ভারত আর বাংলাদেশের মধ্যে রিলেশন নিয়ে তোমরা পড়ে এসো, আগে হয়তো হ্যাঁ, বলে দিলাম। তোমরা কি করলে, পড়লে, এতে পড়লে কি হবে, সবার মধ্যে একটা সম্যক ধারণা তৈরি হবে। হ্যাঁ, তো এবারে যখন পড়লে, পড়ার পরে আমি ক্লাসের মধ্যে ডিসকাশন করব, তোমাদের যেগুলো ভুল ভ্রান্তি বা কোনগুলো সংযুক্ত করা প্রয়োজন সেগুলো আলোচনা হবে। ক্লিয়ার? তাহলে একটা কনস্ট্রাকটিভ আলোচনা হলো। এবারে শেষের দিকে আমি কি করব, তোমাদের একটা দুটো পাঁচটা যাই পারি প্রশ্ন দিয়ে দেবো, তোমরা সেগুলো নিজের মতো করে বাড়িতে তৈরি করবে এবং প্র্যাকটিস করবে। মানে আমি বলতে চাইছি যে ভারত আর বাংলাদেশ নিয়ে, ওই ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে, মানে হয়তো 5 ধরনের, মানে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, 5টা ধরন দিয়ে দিলাম। তুমি কি করলে 5টা ধরন দেখে নিলে যে আচ্ছা এইরকম প্রশ্ন আসতে পারে, তুমি একটা লিখলে তার মধ্যে। ঠিক আছে? তারপরে তো আমি আছি চেক করে তারপর দেওয়ার জন্য। স্যার ওই অ্যান্সার গুলো আপনি কি আবার আপনার মতো লিখে দেবেন, যাতে আমাদের ভুল ভ্রান্তি বা আরো ডিটেলস আমরা জিনিসটা জানতে পারি ডিটেলসের ভালোভাবে? মধ্যে আমি আমি তো ওই খাতাগুলো চেক করে দেবো। ঠিক আছে? ওই খাতাগুলো চেক করে ওখানেই আচ্ছা, লিখে দেবো যে কোথায় ভুল হয়েছে না হয়েছে, তাহলে ইজিলি তারপরে শেষের দিকে একটা তো নোট থাকছে, কম্প্যাক্ট নোট পড়ার জন্য। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ মুকুল। হ্যাঁ স্যার, বলছিলাম এই মিসলেনিয়াস মেন্সের জন্য লেট করে ব্যাচ জয়েন করলাম। প্রথমেই করা উচিত ছিল আমার, প্রথমে হুম যে ব্যাচটা শুরু করেছিলেন। কিন্তু হুম। মানে ওই আমি টিসিএস টা দিয়েছিলাম না, হ্যাঁ ওই টিসিএস এর ওখানে একটা ওদের একটা পেপার পড়তে ওই মানে মিসলেনিয়াস এর যেই টপিক গুলো আছে না, প্রায় সিমিলার এই টপিক গুলো ছিল ওখানে। হুম 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 আমি তখন ধরেন ওইগুলো কিছু ইন্টারন্যাশনাল রিলেশনটা, তারপর জিও পলিটিক্স এগুলো সব মানে প্রায় তখন ওই অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করেছিলাম। হুম হুম তো ওইগুলো সব ইংলিশে ছিল, ওদের মানে হুম হুম স্টাডি মেটেরিয়াল যা ছিল ওগুলো হুম সব হুম। ইংলিশে ছিল ওদের। মানে হ্যাঁ ওখান তো থেকে ওগুলো, হুম হুম হ্যাঁ তো দেখো ব্যাপার হচ্ছে কম বেশি তো মানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ সেগুলোই, তাই না? হুম হুম মানে তুই তুই ধরো ভারত বাংলাদেশের সম্পর্ক থেকে কি আর আলাদা লিখবে, হুম তাই না? যেটা হুম প্রশ্ন দিবে সেটা ইউপিএসসির ক্ষেত্রেও সেম হবে, ওয়েস্ট হুম বেঙ্গলের ক্ষেত্রেও সেম হবে, তোমার হচ্ছে ত্রিপুরার ক্ষেত্রেও সেম হবে, হুম তাই না? তো সেগুলো তুমি অবশ্যই রাখবে, সেগুলো অবশ্যই পড়বে। তো তুমি নিজেই বুঝতে পারবে যেগুলো কম মানে আসবে কিনা বা কেমন কি। তো ওগুলো একটু মানে দেখে নিলেও কাজ মানে প্রায় হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কোনো অসুবিধা হবে না। দেখো আমার কাজ কি বলতো, যে আমার কাজ হচ্ছে এটা, যে দেখো তোমরা অলরেডি জানো, তোমরা 80% জানো, ঠিক আছে, এখানে হুম প্রত্যেকে কম বেশি জানো। আমার কাজ হচ্ছে কি তোমাদের ধরিয়ে দেওয়া, যে দেখো হুম এইভাবে লিখতে হবে, তুমি যেটা জানো সেটা মানে এইভাবে লিখো, কেমন? হুম কারণ আমার নতুন করে শেখানোর কি আছে, তুমি নিজেরাই জানো, তাই না? আমার কাজ হচ্ছে তোমাদের পথটা ধরিয়ে দেওয়া, এইভাবে এইভাবে লিখতে হবে। হুম ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো সকলেই। হুম। আর আপনি যে কোয়েশ্চেন গুলো করেন ওগুলো কি বাংলায় করবো না ইংলিশে করবো? নিজের ইচ্ছা, তুমি যেটা পরীক্ষায় লিখবে সেই সেই ভাষাতেই লিখবে, বাংলা এবং ইংরেজি যেটা তোমার সাবলীল, যে ভাষাতে যেটা তোমার মানে মনে হবে যে না বেশি লিখতে পারবো, নিজের মতো করে মানে লিখতে পারবো। ওই বাংলায় কিছু কিছু টার্মটা অসুবিধা হয় লিখতে, মানে ওই বাংলায় কিছু কিছু টার্ম লিখতে অসুবিধা হয়। মানে ওই স্টাডি মেটেরিয়াল গুলো ইংলিশে দেওয়া আছে, তারপর ওইগুলি বাংলাতে আনা খুব মানে একটু অসুবিধা হয়, সেটাই বলছি। ও আচ্ছা আচ্ছা। না হুম তবে চেষ্টা করবে, যদি বাংলাতে লিখো তাহলে বাংলাতেই আনার মানে লিখতে আর কি। হ্যাঁ, কারণ বাংলাতে আশা করছি তুমি বেশি সাবলীল, তাই না? হুম, বাংলাটাও অসুবিধা নেই আমার। হুম, হুম, হুম। তাহলে আশা করছি এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা নেই, তাই তো? ঠিক আছে। তাহলে আমি একটুখানি এবার তাহলে বোর্ড ওয়ার্ক করি, কেমন?
দেখতে পাচ্ছ সকলে স্ক্রিনটা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। বেশ। দেখো এখানে ওরা 1 নম্বরের যে প্রশ্ন সেটা 20 মার্কস, তাই না? হ্যাঁ স্যার। বাকি 2, 3, 4, 5 পর্যন্ত 15 মার্কস করে, তাই তো? এবারে পার্ট 2 তে ওরা কি করে? 6, 7, 8, 9, 10, এটা হচ্ছে 10 করে। এবার দেখো এই যে বড় প্রশ্ন থাকবে, এই বড় প্রশ্ন আমাদের মেন ফোকাস থাকবে, তবে এই নয় যে আমরা ছোট প্রশ্নগুলোকে ছেড়ে দেব, ছোট প্রশ্নকে একদমই ছাড়বো না। এবারে বড় প্রশ্ন এই যে 20 নম্বর আর 15 নম্বর, এই যে 20 নম্বর আর 15 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো লেখার একটা কৌশল আমাদের অবশ্যই জানা দরকার, যাতে করে আমরা অন্যান্যদের থেকে বেশি ভালো মানে ভালো পারফর্ম করতে পারি, তাই না? এবারে আমাদের ভালোভাবে প্রথমে বুঝতে হবে যে কি চাইছে, হোয়াট দে ওয়ান্ট। প্রথমে কি চাইছে তারা প্রশ্ন, মানে এক্সপ্ল্যানেটরি চাইছে, মানে ব্যাখ্যামূলক, নাকি কম্পারেটিভ চাইছে, মানে তুলনামূলক, নাকি ক্রিটিক্যাল অ্যানালাইসিস? মানে সমালোচনামূলক। তাহলে এই এই জিনিসগুলো আমাদের প্রথমে দেখতে হবে, মানে প্রশ্ন পড়ে আমাদের জানতে হবে যে তারা কি চাইছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তারপরে লেখার যে স্ট্যান্ডার্ড, যে কোনো হয়তো যাই প্রশ্ন দিক না কেন, তুমি জেনারেল স্টাডিজ এর জন্য যে প্রশ্ন দেবে সেখানে লিখো, ডাব্লিউবিসিএস এর অপশনাল যে পেপারগুলো রয়েছে সেখানে লিখো, বা বাংলা এবং ইংরেজি ডেসক্রিপটিভে যে লেখাটা থাকবে, কম্পোজিশন হোক, তো সেখানে আমরা কি করব? আমাদের একটা অ্যাপ্রোচ থাকবে যে আমরা পুরো ঘটনা বা পুরো যে লেখাটাকে 3টে ভাগে ভাগ করব। কেমন? যেমন আমরা কি করব? প্রথমে ফার্স্ট
মানে প্রথমে বলি, যে কোনো লেখাকে এটা হচ্ছে আমাদের লেখার অ্যাপ্রোচ, ঠিক আছে? যে কোনো লেখাকে আমরা 3টে প্যারাতে লিখব। 3টের মধ্যে কি, প্রথম যে প্যারাগ্রাফ কি হবে, ভূমিকা হবে বা ইন্ট্রোডাকশন। ক্লিয়ার? এই ইন্ট্রোডাকশনটা সবসময় মনে করবে, যাতে করে 20% হয়। এক্ষেত্রে আমরা কি করব, প্রশ্নে যেটা প্রশ্ন থাকবে তার সংক্ষিপ্ত পরিচয় দিব, ব্রিফ ইন্ট্রোডাকশন। কেমন? এবং একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব, কোন একটা প্রাসঙ্গিক সংজ্ঞা দেব, বা ঐতিহাসিক যদি কোনো পটভূমি থাকে তাহলে যোগ করব। কেমন? এরপরে চলে যাব মেন বডিতে, বা মূল যে আলোচনা, এটা হবে 60%, শব্দ সংখ্যাটা হবে 60%। কেমন? এর মধ্যে কি দেব, মূল যুক্তি, তথ্য ও বিশ্লেষণ। কেমন? তারপরে পর্যাপ্ত পয়েন্ট ব্যবহার করবে, যে টপিক দিয়ে লিখবে সেই টপিকের যথেষ্ট বা পর্যাপ্ত পয়েন্ট ব্যবহার করবে। সাবহেডিং বা বুলেট পয়েন্টও করতে পারো। আর কি করব, উদাহরণ ও বর্তমান প্রেক্ষাপট উল্লেখ করব। তাহলে মূল বডিতে আমরা এতগুলো জিনিস লিখবো। কেমন? এরপরে থাকবে আমাদের কি, উপসংহার বা কনক্লুশন। এটা হবে 20%। তাহলে উপসংহার আর ভূমিকা হবে 20% অফ দ্য টোটাল ওয়ার্ডস, আর 60% হবে মূল বডি বা দেহটা। ক্লিয়ার? এবারে সবসময় মনে রাখবে যে
শব্দ সংখ্যা আর সময় এর হিসেব কি করে রাখবো? কি বললাম? শব্দ সংখ্যা আর সময়ের হিসেবটা দেখো, 20 মার্কস, 20 মার্কস যে অ্যান্সার হবে, 20 মার্কসের যে অ্যান্সার হবে তার জন্য 200 থেকে 250টা ওয়ার্ডস, সময় 10 টু মোটামুটি ওই 12 থেকে 15 মিনিটস মতো নেবে। পনেরো মার্কসের অ্যান্সারের জন্য দেড়শো থেকে 200 ওয়ার্ডস নেবে, সময় 10 থেকে 12 মিনিট। এবারে এই টোটাল সময়ের মধ্যে ধরো সময়টা কিভাবে হিসেব রাখবে, ধরো 2 মিনিটস মতো তুমি কি করলে, যে প্রশ্ন ধরো চুজ করবে, তাই না? তাহলে কোয়েশ্চেন সিলেকশন and think how to write the answer। এরপরে 8 থেকে 10 মিনিট তুমি কি করবে, রাইট লিখবে। এরপরে 2 থেকে 3 মিনিট মতো রিড করবে অ্যান্সারটা অ্যান্ড সংশোধন করবে, কারেকশন। ক্লিয়ার? এটা হবে আমাদের লেখার সময় স্ট্র্যাটেজি। তারপরে বিভিন্ন তথ্য সংযুক্ত করবে লেখার সময়। তথ্য সংযুক্ত বলতে যেমন আমি বলি যে সংবিধান, তারপরে আইনি ধারা, তারপরে পরিসংখ্যান,
তারপরে সরকারি কোনো রিপোর্ট, এগুলো তুলে ধরবে। যেমন যেমন হয়তো নীতি আয়োগ আছে, তারপরে ইকোনমিক সার্ভে রয়েছে, এই সমস্ত জিনিসগুলো তুলে ধরবে। তারপরে আন্তর্জাতিক রিপোর্ট, স্যার এই বাংলাগুলো একটু ইংলিশে বলুন না স্যার প্লিজ, মানে টপিক গুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সংবিধান মানে কি? কনস্টিটিউশন, ঠিক আছে? এখানে কনস্টিটিউশন, তারপরে হচ্ছে যে কোনো যদি আর্টিকেল থাকে, ঠিক আছে, মানে আইপিসি কত নম্বর, ক্লিয়ার? তারপরে হচ্ছে যে কোনো আহ, হয়তো ইন্ডেক্স রয়েছে, হ্যাঁ, সেগুলো। তারপর হচ্ছে আমাদের গভর্নমেন্ট যে বিভিন্ন রিপোর্ট গুলো দেয় না, সেই রিপোর্ট, যেমন নীতি আয়োগের রিপোর্ট, ইকোনমিক সার্ভে রিপোর্ট, এই সমস্ত জিনিসগুলো আমরা দেব। ক্লিয়ার? বোঝা যাচ্ছে আফসানা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে হ্যাঁ। পেরেছি। তারপরে আন্তর্জাতিক রিপোর্ট মানে ইন্টারন্যাশনাল যে রিপোর্ট গুলো রয়েছে, ইন্টারন্যাশনাল রিপোর্ট অ্যান্ড যে ইন্ডেক্স, ঠিক আছে, সেটা বাংলায় বলে সূচক বা ইন্ডেক্স, সেগুলো তুলে ধরবো। যেমন হচ্ছে এইচডিআই রয়েছে না, তারপরে হচ্ছে যে আহ, আম, আরো যে রিপোর্ট গুলো দেয়, ইউএন যে রিপোর্ট পাবলিশ করে, সেগুলো ক্লিয়ার, সেগুলো তুলে ধরবো। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট যদি কোনো অ্যাফেয়ার্স হয়, অ্যাফেয়ার্স থাকে, তাহলে সেগুলো যুক্ত করতে পারি সেই পার্টিকুলার লেখার ক্ষেত্রে, পার্টিকুলার যে কোশ্চেন থাকবে সেই ক্ষেত্রে। ক্লিয়ার? এতদূর পর্যন্ত আশা করছি সকলে বুঝতে পেরেছো। এবারে আমরা কি কি লেখার সময় কি কি জিনিস এড়িয়ে চলবো, কেমন? স্যার বলছি ওই যে 2 মিনিট বললেন কোশ্চেন রিড করতে, সেটা কি ফুল কোশ্চেন না ফার্স্টের ওই যে 20 আর 15 মার্কস? 20 আর 15 মার্কসের, মানে আমি যেটা লিখবো সেটা তো মানে আমি তো আচ্ছা হ্যাঁ, মানে আমি চুজ করবো বলতে কি, আমি বললাম যে ধরো প্রথমে ধরো তুমি হয়তো ভাবলে যে না 3 নম্বরের কোশ্চেনটা লিখবো, ঠিক আছে, তো প্রথম কোশ্চেন চুজ করলে, তো চুজ করলে তারপরে তোমার যেটা সবচেয়ে ভালো লেখা হবে সেটা তো দাগ নম্বর দিয়ে আগে ভালোটা লিখবে, তাই না? যেটা সবচেয়ে বেশি আগে জানা থাকবে। তো কোশ্চেনটা চুজ করলে এবং সে এবং ভাবলে, এবং তারপর একটা ফরম্যাট সাজালে নিজের মধ্যে যে এরপর পর পর মানে আমি আমার সূচনাটা এরকম হবে, তারপরে আমার মূল বডিতে লেখাটা এইরকম হবে, তারপরে হচ্ছে যে আমার উপসংহারটা এইরকম হবে। ক্লিয়ার? দিয়ে একটা মনের মধ্যে একটা গ্রাফ তৈরি করলে, এই 2 মিনিটের মধ্যে এটা পুরো মানে তৈরি করলে, তারপরে তুমি লিখতে শুরু করলে, কেমন? ঠিক আছে। হ্যাঁ। এবারে কোন কোন জিনিসগুলো আমরা এড়িয়ে চলবো, যেমন অপ্রাসঙ্গিক কোনো কিছু, মানে ইররিলেভেন্ট কোনো কিছু লিখবো না, ঠিক আছে? ডু নট রাইট ওকে। তারপরে অ্যাভয়েড লেন্দি অ্যান্ড কমপ্লেক্স sentences.
স্পেলিং mistakes and grammatical errors should be avoided. ওকে, তাহলে এরকম ভাবে লিখবো আমরা, এই সমস্ত জিনিসগুলো এড়িয়ে চলবো, কেমন? আর আগেই বলে রাখি, দেখো শুধুমাত্র তো ক্লাস করলে হবে না, আমাদের নিয়মিত পত্রিকা পড়বো, নিয়মিত অনুশীলন করব, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা মেনটেন করব। ক্লিয়ার সকলে? এতদূর পর্যন্ত আশা করছি। ইয়েস স্যার। স্যার পত্রিকার ব্যাপারটা একটু দেখে হ্যাঁ, দিতে ওটাতেই যাচ্ছি আমি। তা তো সবাই দেখতে পাচ্ছ কিনা? এটা দেখো ইন্ডিয়ান এক্সপ্রেস রয়েছে, ঠিক আছে? ইন্ডিয়ান এক্সপ্রেস রয়েছে এই পত্রিকা। আমরা নর্মালি এই যে এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, ঠিক আছে? এই জায়গাটা আমাদের আগে করতে হবে। কোথায় গেল এই জায়গাটা? এই যে দেখো এখানে এখানে অমিতাভ কুন্ডু লিখেছে ডোন্ট প্যানিক অন পপুলেশন। মানে কি, ভারতবর্ষের যে পপুলেশনটা বৃদ্ধি হয়ে যাচ্ছে না, এর ফলে কি হচ্ছে, যে আমাদের অর্থনৈতিক একটা বোঝা সৃষ্টি হচ্ছে, খাদ্য বাসস্থানের অভাব দেখা দেবে। তো এই যে ওভার পপুলেশন হচ্ছে, এটা নিয়ে একটা লেখা নিশ্চয়ই কিছু বলেছে।
এটা একটা পড়বো, কেমন? এই যে দেখো বাংলাদেশ নিয়ে বলেছে না, বাংলাদেশ ইজ আনলাইক পাকিস্তান, এটা নিয়ে একটা বলেছি। এই যে বাংলাদেশে ধরো রেসিজম বা এক্সট্রিমিজম শুরু হয়েছে, সেটা নিয়ে একটা কথা বলেছে। তো এটাও আমরা পড়বো, একটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। ক্লিয়ার এতদূর পর্যন্ত? স্যার মানে এই পেজটাতে যেমন এই দুটো পড়তে হবে তাই তো? হ্যাঁ, এই পেজটাতে এই দুটো ইম্পর্টেন্ট পড়বে, এটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? বুঝতে পারছো তো মানে কোনগুলো মানে আস্তে আস্তে আসছে আর কি, ঠিক আছে? এরপরে দেখো বাংলাদেশ নিয়ে কথা বলেছে না, একটা বাংলাদেশের রিলেশনশিপ নিয়ে। এখানে অনেক টপিক কথা পাবে যেগুলো বাংলাদেশের রিলেশনশিপ নিয়ে বলা আছে, এগুলোকে তোমাকে পড়তে হবে। ক্লিয়ার? এই যে দেখো নেপাল চায়না সাইন করেছে কি বিআরআই ফ্রেমওয়ার্ক, মানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। তোমরা তো জানোই এটা চায়নার একটা প্রজেক্ট, ঠিক আছে? তো এটার জন্য ভারতের একটা প্রভাব পড়ছে। ভারত চায় না কখনো যে চায়নার যে লোন তার উপরে আমাদের যে আশেপাশের যে দেশগুলো তারা ডেট ট্র্যাপে ফাঁসুক। ক্লিয়ার? তো এটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে এই জায়গাগুলো হচ্ছে আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এখানে খুব একটা আসে না, ঠিক আছে? এই জিনিসগুলো। তবে আমি বলিনি যে এই নীতি আয়োগের যে রিপোর্ট সেগুলো আমাদের জানতে হবে। এখানে দেখবে যে এই যে লেখাটা আছে এই লেখার মধ্যে অনেক আমাদের মানে তথ্য পাবো, যে তথ্যগুলো আমাদের কাজে লাগবে। তবে প্রত্যেকদিন আমাদের পত্রিকা কিন্তু পড়তে হবে। এই যে দেখো একটা জিনিস, এমএসএমই এর ফুল ফর্ম কি, অ্যাব্রিভিয়েশন আসতে পারে। বা ইইপিসি এর ফুল ফর্ম কি, এটা আসতে পারে। কি বলেছে, ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, এটা আসতে পারে। এখানে দেখো আইএমও আছে না, আরবিআই আছে, সিআরআর আছে না, এগুলো আসবে। জিএসটি আছে না, এগুলো আসবে তো পরীক্ষায়। ক্লিয়ার? বোঝা যাচ্ছে না? বুঝতে পারছো সকলে? হ্যাঁ স্যার। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। এই যে ডিআরআই এখান থেকে দিতে পারে। তারপরে দেখবে প্রচুর মানে তোমরা লক্ষ্য করবে এখানে প্রচুর রয়েছে, অ্যাব্রিভিয়েশন রয়েছে। তো পত্রিকা থেকে অ্যাব্রিভিয়েশন গুলো তোমাদের বার করতেই হবে। ক্লিয়ার? আর এগুলোই আছে পরীক্ষাতে, খুব একটা যে বড় অ্যাব্রিভিয়েশন আছে তা নয়। এনএএসি এর WBSETCL এসেছিল, NSAID এসেছিল। এগুলো প্রত্যেকদিন পত্রিকাতে যেগুলো শব্দার্থ গুলো ব্যবহার করা হয়, তারা শব্দ মানে যে সমস্যা পিক করে সেগুলোই দেয় আর কি। ক্লিয়ার এতদূর? এবারে দেখো এই যে আহ আনন্দবাজার পত্রিকা, ঠিক আছে? এই আনন্দবাজার পত্রিকা এটা থেকেও আমরা কোন জায়গাগুলো দেখবো, এখানে এখানে দেখো এই যে এটা হচ্ছে সম্পাদকীয় পেজ। এখানে দেখবে যে বাংলাদেশ নিয়ে কথা বলেছে, এখানে বাংলাদেশ নিয়েই কথা বলেছি। এখানে অনেক তথ্য পাবে যেগুলো তুমি লিখে আসতে পারবে। ক্লিয়ার? এবার দেখো শুল্ক যুদ্ধ, এটা কি নিয়ে আছে? এই যে আমেরিকা, এই যে ইউএস মানে ডোনাল্ড ট্রাম্প যে দিয়েছে আর কি, হুমকি দিয়েছে, সেটা নিয়ে বলা হয়েছে। তাহলে ইউএস ইন্ডিয়া রিলেশনশিপ নিয়ে এখানে বলেছে। কেমন? স্যার বলছি এগুলো পড়ার সময় যদি কোনো ডেটা পাই, যেগুলো ধরুন ডিজিটাল বা এই যেমন ইম্পর্টেন্ট ডেটা, সেগুলো কি নোট করে রাখবো আলাদা করে? হ্যাঁ, সেগুলো লোড করে রাখতে হবে তো। দেখো ডেটা ইজ কিং, আচ্ছা। কি বললাম, ডেটা ইজ কিং।
তোমার কাছে যদি ডেটা থাকে তাহলে তুমি একদম রাজা, কিচ্ছু করার নেই। তুমি যত ডেটা দিতে পারবে তোমার লেখার মানটা তত বাড়বে। আচ্ছা ঠিক স্যার। ঠিক আছে, তো ওই জন্য যখনই কোনো ডেটা পাবে তখনই তুমি সেটা আহ, তুলে রাখবে। এই যে দেখো শ্রম কার্ড, মানে এই যে ভারতের সর্বত্র শ্রম কোড চালু করার দিন ধার্য হয়েছে 1 এপ্রিল 2025। ঠিক আছে, মানে সমান নাগরিকদের অধিকার, তারপর সাংবিধানিক অধিকার, মানে তোমার হচ্ছে যে কনস্টিটিউশনাল যে রাইটস, তারপরে প্রত্যেকটা লেবারের যে মানে সমান অধিকার থাকা দরকার, এর জন্য শ্রম কোড মানে লেবার কোড আনা হয়েছে। মানে একটা হচ্ছে অন্যতম তো এটা নিয়ে একটু আলোচনা, মানে তোমরা একটু পড়বে এগুলো নিয়ে। তো এগুলো দেখবে যে অনেক তথ্য পাবে। ঠিক আছে, তোমাকে বলে রাখি, এই যে এখানে দেখো কেন্দ্র সর্বনিম্ন মজুরি নির্ধারণ করেছে দৈনিক 178 টাকা বা মাসে 4628 টাকা। ঠিক আছে, তো এই যে জিনিসটা এটা তোমাকে তুলে রাখতে হবে এরকম। ঠিক আছে, তারপরে তারপরে এই যে দেখো কৃষকেরা যে আন্দোলন করেছিল, মাঝে মাঝে আন্দোলন করেছে না এমএসপি বাড়ানোর জন্য, এটা নিয়েও আসতে পারে। ক্লিয়ার? তো এই ধরনের প্রশ্নগুলো আমরা মানে করব। ঠিক আছে, আরেকটা পত্রিকা দেখিয়ে দিই তোমাদের। এই যে ধরো এই সময় রয়েছে, হুম, এই যে দেখো এখানে ইউএস রিলেশনশিপ নিয়ে আছে। এই যে দেখো মৌলবাদ ও গণতন্ত্রের সহাবস্থান আদৌ কি সম্ভব। ঠিক আছে, এই যে বাংলাদেশ নিয়ে বলেছে না, এখান থেকে তুমি অনেক তথ্য পাবে। ক্লিয়ার? এই যে বিচ্ছিন্নতাবাদ বা মৌলবাদ সৃষ্টি হয়েছে বাংলাদেশে, সেই জিনিসটা। তো আমরা এই ধরনের যে মানে প্রশ্নগুলো, মানে এই ধরনের যে টপিকগুলো এগুলো চুজ করব এবং নিয়মিত পড়বো, কেমন? আর কার কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? সৌভিক, বোঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার স্যার। বেশ, তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে আমরা করব। তাহলে আজকে ক্লাসটা আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। এরপরের দিন আমি কোন টপিক নেব এবং কি টপিকে আলোচনা করব আমি দিয়ে দেবো, কেমন? ঠিক আছে, আর তোমরা হ্যাঁ সেই স্যার, এক টপিকগুলো দুদিন নিয়ে, আগে দিয়ে দেবেন তাহলে আমরা একটু সময় পাবো পড়তে আর কি। হ্যাঁ ঠিক আছে, আমি আজকে মানে দিয়ে দেবো, কেমন? স্যার আজকে বা বলছি যে কালকে পেপার, হ্যাঁ, হ্যাঁ বলো স্যার বলছি সঙ্গীতা। যে পেপার যে কাটিং গুলো আপনি দেখিয়ে দিলেন ইম্পর্টেন্ট টপিক গুলো, ওইগুলো যদি আপনি দিয়ে দেন আমাদেরকে, আমাদের মানে পেপার কাটিং করে তাহলে খুব সুবিধা হয়। কারণ ই পেপারে খুঁজতে খুঁজতে আর অনেক দিনের পুরনো, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। সে তো স্বাভাবিক। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমাদের তো খুঁজতে হবে, আমি তো শিখিয়ে দেবো, তাই না? এবার আমার তো সব সময় সম্ভব হবে না, আমি হয়তো সপ্তাহে হয়তো 2টো দিন হয়তো সময় পাবো, হয়তো যে হয়তো করলাম, কারণ বুঝতে পারছো যে একটা পেপার কে পড়ে কেটে, ঠিক আছে, দেওয়া যথেষ্ট চাপের, তাই না? অনেকটা সময় না টেকিং। স্যার, স্যার এখন এখন ধরুন পড়লাম করলাম, কিন্তু এর আগে ধরুন 2-3 মাস যেগুলো হয়ে গেছে, সেগুলোর ক্ষেত্রে সেই পেপার গুলোই বা কোথায় পাবো, আর বা সেগুলো কি করব, ওল্ড গুলো যেগুলো। হ্যাঁ, সেগুলোর জন্য পড়তে হবে না। যেমন আমি পেপার থেকে হয়তো খুঁজে আজ কি দিলাম, বাংলাদেশ দিনে দেখলাম এটা তো ওল্ড পেপার, তাই না? হ্যাঁ। তো তো বাংলাদেশ নিয়ে চর্চা চর্চা চলছিল, তো সেটার জন্য আমি নোটস দিয়ে দেবো। ঠিক আছে, এবারে যখন তোমাকে বাংলাদেশ নিয়ে রিলেশনশিপ নিয়ে পড়তে বলবো, যেমন তোমাদের আগামী টপিক তোমরা বাংলাদেশ এবং ভারতের যে রিলেশনশিপ সেটা নিয়ে পড়াশোনা করবে, কেমন?
এরপরের দিনের আলোচনা হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করব। তোমরা মানে ট্রেড নিয়ে কত, মানে ভারতের সাথে বাংলাদেশের কত ট্রেড ডেফিসিট, ভারত কি কি রপ্তানি করে, তারপর ভারত কি আমদানি করে, বাংলাদেশ কতটা নির্ভরশীল ভারতের উপরে, ওরা কি কি নেয়, মানে সমস্ত কিছু তোমরা পড়ে রাখবে। ক্লিয়ার? এরপরের দিন আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে আশা করছি এইভাবে করলে আমরা মানে একটা সাহসিকতা অর্জন করতে পারবো তো বলে মনে হচ্ছে। হ্যাঁ স্যার, অনেক কনফিউশন হ্যাঁ ছিল, স্যার, কি করে পড়বো বুঝে উঠতে পারছিলাম না তো। মানে স্যার আহ, আমাদের দেখুন, আমাদের একটা গাইডেন্সটাই মেন দরকার ছিল, যাতে আমরা মানে সেই উল্টো পাল্টা দিকে না চলে যাই আর কি, ঠিকঠাক ওয়েতে যেতে পারি। তো এবার এটা অন্তত আজ সাহস আছে যে আপনি আছেন আমাদের সাথে, ব্যাস। অবশ্যই। আমি বললাম না, তোমরা দেখো, তোমরা মোটামুটি 80% জানো। আমার যেটা কাজ কি, একটুখানি ঘাড়ে হাত দিয়ে, একটুখানি কাঁধে হাত দিয়ে বলা যে না চিন্তা করিস না, তোরা ঠিক পেরে যাবি বা তোমরা ঠিক পেরে যাবে। বাস এতটাই আমার কাজ, ঠিক আছে? তোমাদের মধ্যে যে কনফিডেন্সটা সেটা বিল্ড করা, যে না তোমরা পারবে। এবার দেখবে আস্তে আস্তে ঠিক দেখবে যে তোমরা পেরে গেছো এবং লিখে আসছো। ক্লিয়ার? কোনো ভয়ের কি কারণ নেই। ঠিক আছে স্যার, তাহলে আজকে বুঝেছি। ইন্ট্রোডাক্টরি ক্লাস হলো, ঠিক আছে? এরপর থেকে আমরা লাগাতার আমাদের মানে নর্মাল ক্লাস হবে। আর যার যা প্রশ্ন থাকবে অবশ্যই ক্লাসে করবে। আর 1 সপ্তাহ সময় পাচ্ছ, তোমরা বাংলাদেশ এবং ভারতের যে রিলেশনশিপ সেটা নিয়ে পড়াশোনা করো। আরো যদি টপিক পাই তাহলে আরো টপিক তোমাদের আমি দেবো, কেমন? স্যার সোমবার তো ক্লাস হবে, মাঝখানে যদি কিছু দরকার হয়, আপনার কাছে কিছু জানার হয়, তাহলে সেটা কি বাই ফোন না হোয়াটসঅ্যাপে মেসেজ করবো? হোয়াটসঅ্যাপে গ্রুপ আর যে আছে না, টাইমিংটা যদি বলে দেন কখন। না হোয়াটসঅ্যাপে হ্যাঁ যে বলুন। গ্রুপ রয়েছে তো, হোয়াটসঅ্যাপে যে গ্রুপ রয়েছে তো, হ্যাঁ। সেই গ্রুপের মধ্যেই যে যার প্রশ্ন করে দেবে, কেমন? ঠিক আছে? আচ্ছা, আমি ঠিক ঠিক আছে। সময়ে, মানে একদম অধৈর্য হবে না, আমি ঠিক সময়ে উত্তর দিয়ে দেবো, কেমন? আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, কেমন? হ্যাঁ স্যার, গুড নাইট স্যার। গুড নাইট। মুকুল কিছু বলবে? হ্যাঁ স্যার, একটা বলছিলাম, যেরকম ওই ডেসক্রিপ্টেড বাংলা ইংলিশ যে গ্রুপে যেমন ওই মানে একটা করে তো রোজ টাস্ক দেন, হ্যাঁ, হুম। সেরকম কিছু কি দেবেন নাকি, মানে রোজ একটা করে হ্যাঁ তো কোশ্চেন সেরকম, লিখি? হ্যাঁ ওটা ওটা অবশ্যই দেবো, লিখতে দেবো এবং লেখাগুলো চেক করে দেবো, কেমন? হুম, ঠিক ঠিক আছে, আছে। ওটা সপ্তাহে একটা দিন যেমন ক্লাস হচ্ছে তেমন সপ্তাহে একটা দিন আমি লিখতে দেবো। সপ্তাহে একটা দেবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক ঠিক আছে। হুম হুম, ঠিক আছে তাহলে। ঠিক আছে।